বলে রাখি, অনেক চড়াই উতরাই পেরিয়ে এতদিন পরে নতুন এবং ভিন্ন ধরনের আয়োজনে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি এই আয়োজনের সাথে থাকবেন এবং যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে এই প্লেলিস্টটা অনেক ভালোভাবেই সহযোগিতা করবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আনারস ও চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে কোন ভাষা থেকে? আমরা সবাই জানি আনারস এবং চাবি হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। তারপর শুদ্ধ বানান কোনটি? এই শব্দটা কিন্তু দশম বিসিএসে আসার পর থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল, সুতরাং এটা গুরুত্বের সাথে বিবেচনা করে দেখবেন। মুমূর্ষু শব্দের প্রথমে রস্যউ, পরে দীর্ঘউ, তারপরে আবার রস্যউ এবং তার উপরে রেফ। আমাদের সঠিক বানান হচ্ছে এইটা, অর্থাৎ মুমূর্ষ। গুরুচণ্ডালী দোষ মুক্ত কোনটি? দেখেন এইখানে সব পড়া, মরা দা, সব মরা, এই তিনটাতে হচ্ছে গুরুচণ্ডালী দোষ রয়েছে, কিন্তু এই যে শব্দা, এটাতে গুরুচণ্ডালী দোষ নেই। সুতরাং আমরা বলতে পারি শব্দা হচ্ছে সঠিক উত্তর, কারণ সব ও দাহ দুটি শব্দই তৎসম শব্দ। কবর নাটকটির লেখককে? কবর নাটকটির লেখক হচ্ছে মুনির চৌধুরী। কবর নাটকটি মুনির চৌধুরীর লেখা এবং তিনি 1953 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় এই নাটকটি রচনা করেন। উভয়কুল রক্ষার্থে ব্যবহৃত প্রবচন কোনটি? অর্থাৎ আপনি এমন একটা প্রবচন ব্যবহার করবেন যেখানে উভয়কুল রক্ষার্থে ব্যবহৃত হবে। যেমন ধরেন, কারো পৌষ মাস কারো সর্বনাশ, এটা না। চাল না চুলো ঢেকি না কুলোতে, এটাও না। সাপও মরে লাঠিও না ভাঙে, বোঝার উপর শাকের আটি। আচ্ছা, সাপও মরবে লাঠিও ভাঙবে না, উভয়গুলি রক্ষা হবে। অর্থাৎ যাকে দিয়ে কার্য সিদ্ধি করবেন তারও কিছু হবে না এবং যার দ্বারা করবেন তারও কিছু হবে না, বিষয়টি এরকম। অর্থাৎ উভয়কুলি আমার রক্ষা পাবে, এর অর্থে হচ্ছে সাপও মরে লাঠিও না ভাঙে। রত্নাকরের সন্ধি বিচ্ছেদ কি? অর্থাৎ রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে রত্নাযোগ কার না, রত্নযোগ কর না। এটা উত্তর হবে হচ্ছে রত্নযোগ আকর, রত্নযোগ আকর। এখানে সরেওয়া এবং সরেয়ার যুক্ত সন্ধিতে হচ্ছে সরেয়া ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এখানে রত্ন অ আছে এবং এখানে আ, এই দুইটা মিলে আকার হয়েছে, অর্থাৎ রত্নাকর। তো সঠিক উত্তর হচ্ছে রত্নাকর। শুদ্ধ বাক্য কোনটি? দুর্বলতা বশত অনাথ বসে পড়লো, এটা হচ্ছে সঠিক উত্তর। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ক্রিয়াপদের মূল অংশকে দেখুন ব্যাখ্যাতে দেওয়া আছে, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় হচ্ছে ধাতু। আমাদের সঠিক উত্তর হচ্ছে ধাতু। কোন দ্বিরুক্ত শব্দ জুটি এখানে জুটি বহুবচন সংকেত করে, অর্থাৎ বহুবচন বোঝাবে? যেমন পাকা পাকা আম, এখানে কিন্তু পাকা পাকা আম দ্বারা আধিক্য বোঝাচ্ছে, এখানে ব্যাখ্যাতে দেওয়া আছে, অর্থাৎ অনেকগুলো আমকে বোঝাচ্ছে। আর দ্বিরুক্তি শব্দ কি? দ্বিরুক্ত শব্দ হচ্ছে, দ্বিরুক্ত শব্দ বলতে বোঝায় ওই সকল শব্দ যা বাক্যের মধ্যে পরপর দুইবার উচ্চারিত হয়, সেগুলো হচ্ছে দ্বিরুক্তি শব্দ। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? অর্থাৎ এখানে কোন প্রবচনটি সঠিক? দেখেন, প্রবচন কিন্তু প্রতিটা পরীক্ষাতে আসে, সুতরাং আমাদের একটু সতর্কতার সাথে বিষয়টা দেখতে হবে। যত গর্জে তত বৃষ্টি হয় না, এখানে যত গর্জে তত বর্ষে না হলে সঠিক হতো, কিন্তু এটা ভুল। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, হ্যাঁ এইটা ঠিক আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। নাচতে না জানলে উঠোন বাঁকা, এইখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, উঠান বাঁকা হবে, নাচতে না জানলে উঠান বাঁকা হবে, যেটা আমরা এই জায়গায় দিয়ে রাখছি। বানানে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের। আবার যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা, সেখানে নেই, এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। ভুল বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি সেটা দেখেন, অর্থাৎ সেখানেই না হওয়ার কারণে এটা হবে না। মোটামুটি অনেকেই কিন্তু ভুল করে এটা অ্যান্সার করতে পারে। তো এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়, যার কারণে আপনাকে অবশ্যই ব্যাখ্যাগুলো দেখতে হবে। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত কি? এটা কি? শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাসের নাম। অনেকেই এই প্রশ্নটা কিন্তু দশম বিসিএসে আসার পরে অন্যান্য অনেক চাকরি পরীক্ষায় এসেছিল, এটা গুরুত্বপূর্ণ। এবং এই উপন্যাসের চরিত্র হচ্ছে অমিত এবং লাবণ্য, এটা বিবেচনায় রাখবেন অবশ্যই। বাংলায় টি.এস. ইলিয়টসের কবিতার প্রথম অনুবাদক কে? এটা আমরা সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় প্রথম টি.এস. ইলিয়টসের কবিতা অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। টি.এস. ইলিয়টস দ্য জার্নি অফ দ্য
ম্যাগি কবিতার অনুবাদ করা হয়েছিল। রবীন্দ্রনাথ তার পুনশ্চ কাব্যে তীর্থযাত্রী কবিতা নামে এটি সংকলন করেছিলেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম সংকলিত প্রথম কবিতা কোনটি? এটা হচ্ছে বিদ্রোহী বীণতা। অগ্নিবীণা কাব্য সম্পর্কে কিছু লেখা আছে, এখানে আপনারা পড়ে নেবেন। এটা কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যার কারণে এখানে দিয়ে রেখেছি। কাকে উৎসর্গ করা হয়, কি কি কবিতা আছে, কোথা থেকে প্রকাশিত হয়, কত দাম ছিল এবং কাব্যগ্রন্থে কাকে উৎসর্গ করা হয় এবং কে ভূমিকা লেখেন, এটা সম্পূর্ণ আছে, আপনারা দেখে নেবেন। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে খ নম্বর হচ্ছে মাথা খাটিয়ে কাজ করবে, অর্থাৎ একটা কাজ করার সময় তোমাকে অবশ্যই মাথা খাটাতে হবে, অর্থাৎ বুদ্ধিটা কাজে লাগাতে হবে। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? আমরা সবাই জানি এটা হচ্ছে বিদেশি উপসর্গ। গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যে বাংলা উপসর্গ মোট 21টি, বাংলা উপসর্গ 21টি, অ, অঘা, অজ, অনা, আপনারা হচ্ছে বাংলা ব্যাকরণ দেখে নেবেন, এবং তৎসম উপসর্গ 20টি। বিদেশি উপসর্গ 20টি দেওয়া আছে, তবে এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে 20টি, অর্থাৎ আম, খাস, গড়, নিম, বদ, এইসবগুলো অনেক উপসর্গ আছে, যেগুলো সবকটি কাউন্ট করে নবম দশম শ্রেণীর ব্যাকরণ থেকে আমরা বলেছি যে বিদেশি উপসর্গ 20টি। তবে এরকম কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু বিদেশি উপসর্গ নির্দিষ্ট না, তবে একবার দেখে নিতে পারেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতাকে? এই যে এই গানটির রচয়িতা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী, কিন্তু এই গানটির সুরকারকে এটা একটু দেখে নেবেন, আলতাফ মাহমুদ। অনেকে আলতাফ মাহমুদ উত্তর করেছিল সে সময়, তো এটা গুরুত্বপূর্ণ যে গানের সুরকারকে এবং রচয়িতাকে। কোনটি তদ্ভব শব্দ? এখানে চাঁদ তদ্ভব শব্দ। তদ অর্থ তার, তার থেকে, ভব অর্থ উৎপন্ন, যার থেকে, অর্থাৎ যেটা সংস্কৃত থেকে উৎপন্ন হয় সেটা হচ্ছে তদ্ভব শব্দ। তো এখানে চাঁদ হবে তদ্ভব শব্দ, যেটা আমরা হচ্ছে ব্যাখ্যা দিয়েছি। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, অর্থাৎ চন্দ্র এই শব্দটা হচ্ছে তৎসম, এই চন্দ্র অর্ধ তৎসম এবং চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। সুতরাং সঠিক উত্তর চাঁদ। বাংলা ভাষায় মানে বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? ভাই গিরিশচন্দ্র সেন, যিনি হচ্ছে কোরআন শরীফের প্রথম অনুবাদক। তিনি মিসকাত শরীফ, একটা অধিকাংশ হাদিস, তাজকেরাতুল আউলিয়া সহ আরও কয়েকটি ইসলামী গ্রন্থের বাংলা অনুবাদ করেন। 11তম বিশেষ পরীক্ষায় প্রথম প্রশ্ন যেটা ছিল বাংলা থেকে, বৈরাগ্য সাধনে শূন্যস্থান সে আমার নয়, এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখুন, এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যের একটা লাইন, যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। আমাদের এখানে শূন্যস্থান রাখা হয়েছে, তার মানে হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে মুক্তি। তো শুধু এইটা জানলে হবে না, এই যে নৈবেদ্য, এটা একটা কি কাব্যের নাম, এটার বিখ্যাত একটি কবিতা হচ্ছে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। দেখুন, এই কবিতার মূল ভাবটা কি? আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিংবা পরবর্তীতে কোনো পরীক্ষা আসতেও পারে যে নৈবেদ্য কাব্যের মূল ভাব কি। দেখুন, এই কবিতার এই কাব্যের মূল ভাব হলো পার্থিব জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা, বৈরাগ্যের মাধ্যমে নয়, বরং জগতের আনন্দ ও বন্ধনের মধ্য থেকেই মুক্তি খুঁজে নেওয়া। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন ইন্দ্রিয় সংযত করে যোগাসনের মাধ্যমে মুক্তি লাভ করা তার কাম্য নয়। অর্থাৎ আপনি শুধু বৈরাগী হয়ে যাবেন, সম্পূর্ণ পৃথিবী ঘুরে বেড়াবেন, অথচ সুখ লাভ করা যেতে পারে পার্থিব জগতের বন্ধন থেকে মুক্তি লাভের মাধ্যমে, এইটা করবেন না, শুধু বৈরাগের মাধ্যমে নয়, তাহলে হবে না। অর্থাৎ আপনাকে জগতের আনন্দ এবং বন্ধনের মধ্য থেকেই মুক্তি খুঁজতে হবে, যেটা এই যে এখানে সুন্দরভাবে বলা আছে যে জগতের আনন্দ এবং বন্ধনের মধ্যেই মুক্তি খুঁজে নেওয়া হচ্ছে এই কবিতার মূল ভাব। আচ্ছা, সমাস ভাষাকে কি করে? বিস্তৃত করে না, সমাস ভাষাকে সংক্ষিপ্ত করে। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে, আপনার পুরাতন ব্যাকরণে যদি দেখেন তাহলে 61 নম্বর পেজে পাবেন যে সমাস ভাষাকে সংক্ষিপ্ত করে। তো সমাস আসলে কি? বাংলা ভাষায় ব্যবহৃত অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত করার প্রক্রিয়াকে কি বলতেছি আমরা? সমাস বলতেছি। তার মানে হচ্ছে একাধিক পদকে একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে আমরা সমাস বলি।
বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন শব্দ বা পদ সৃষ্টি হয় বা তৈরি হয়, সমাস তার মধ্যে একটি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে, তার মানে হচ্ছে সমাসের রীতি কোথা থেকে এসেছে? সংস্কৃত থেকে। অর্থাৎ সমাস কিন্তু সরাসরি বাংলা ভাষার কিংবা বাংলা ব্যাকরণের অংশ নয়, এটা সংস্কৃত থেকে আমাদের, অর্থাৎ এই সমাসের রীতিটা আমাদের বাংলা ভাষায় এসেছে। যেমন ধরেন দত ও কলম, দত কলম, পিত অম্বর যার, পীতাম্বর। এখন আপনাকে যদি বলা হয় পিত শব্দের অর্থ কি, এইভাবে পড়তে হবে। আপনি যখন পড়বেন এবং সামনে চলে আসবে এই সকল শব্দ, তখন আপনি অবশ্যই অ্যানালাইজ করবেন। পিত শব্দের অর্থ হলুদা ভাব, মানে হরিদ্রা বর্ণের, হলুদা ভাব আর কি। তাহলে পীতাম্বর বলা হচ্ছে শ্রীকৃষ্ণকে, তার মানে এই যে শ্রীকৃষ্ণের আরেক নাম কিন্তু পীতাম্বর, এটা মাথায় রাখবেন। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটিকে বলা হচ্ছে সমস্ত পদ। অর্থাৎ এই যে দত কলম আবার যে পীতাম্বর, এই দুইটা হচ্ছে সমস্ত পদ। এই যে দত কলম পীতাম্বর হলো সমস্ত পদ। সমস্ত পদ কতগুলো পদের মিলিত রূপ? এই যে এই অংশটাকে বলা হবে পূর্বপদ, অর্থাৎ দতটাকে বলা হবে পূর্বপদ এবং কলমটাকে বলা হবে হচ্ছে উত্তরপদ বা পরপদ। যেটা হচ্ছে সমাসের পদ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পূর্বপদ এবং উত্তরপদ। যাই হোক, সমস্ত পদ কতগুলো পদের মিলিত রূপ? এই প্রতিটি পদকে বলে সমস্যমান পদ, অর্থাৎ সমাস নিষ্পন্ন পদকে বলা হয় হচ্ছে সমস্ত পদ বা সমস্যমান পদ। সমস্ত পদকে বিস্তৃত করে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এখন এই যে আবার চলে আসেন, পিত অম্বর যার, এইটা হচ্ছে বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য। ঠিক আছে, এটা হচ্ছে আমরা সমাস অধ্যায় বিস্তারিত আলোচনা করব, তখন আপনারা পেয়ে যাবেন। সূর্য শব্দের প্রতিশব্দ কি? আদিত্য। আমরা সবাই জানি যে সূর্য শব্দের প্রতিশব্দ হচ্ছে আদিত্য। আপনারা কিছু কিছু শব্দের সমার্থক শব্দ পড়ে রাখবেন, যেমন হচ্ছে সূর্য, চন্দ্র, আগুন, বায়ু। এই যে কিছু শব্দ আছে যেগুলোর সমার্থক শব্দ বারবারই চলে আসে, শব্দগুলো হচ্ছে রবি, আদিত্য, অর্ক, ভানু, প্রভাকর, মিহির। আপনারা হচ্ছে এটা দেখে নেবেন। অর্ধচন্দ্র অর্থ কি? এটা একটা হচ্ছে বাগধারা, যার অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া। অর্ধচন্দ্র অর্থ হচ্ছে অর্ধেক চন্দ্র বা চাঁদ। বাগধারাটির অর্থ গলা ধাক্কা। সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে বলা হয়েছে, যখন আমরা কাউকে গলা ধাক্কা দিই তখন আমাদের হাতটা কি অর্ধেক চাঁদের মতো দেখায়, সেখান থেকে অর্ধচন্দ্র শব্দের উৎপত্তি। কোনটি শুদ্ধ? এখানে কোন বানানটি শুদ্ধ সেটা দেখানো হয়েছে। সৌজন্যতা, সৌজন্য হচ্ছে শুদ্ধ বানান, যার অর্থ হচ্ছে ভদ্রতা, অমায়িক বা শিষ্ট ব্যবহার। বেগম রোকেয়ার রচনা কোনটি? আমরা জানি বেগম রোকেয়ার রচনা হচ্ছে অবরোধবাসিনী। লালসাল হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর। অবরোধবাসিনী হচ্ছে বেগম রোকেয়ার একটি রচনা। অবরোধবাসিনী ভারতবর্ষের অগ্রণী নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত একটি গ্রন্থ। তার মানে হচ্ছে এটা রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি গ্রন্থ। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তিনি হচ্ছে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। আপনাকে প্রশ্ন আসতে পারে যে নারী জাগরণের অগ্রদূতকে? অবশ্যই রোকেয়া সাখাওয়াত হোসেন। তার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি হিসেবে বিবেচিত গ্রন্থটি 1931 সালে প্রকাশিত হয়। প্রকাশ সাল হচ্ছে 1931 সাল। তৎকালীন ভারতবর্ষীয় নারীদের, বিশেষ করে মুসলমান ঘরে নারীদের সমাজের অবরোধ প্রথার জন্য যে অসুবিধায় পড়তে হতো তা বর্ণিত হয়েছে এই রচনায়। তাহলে প্রশ্ন আসতে পারে যে অবরোধবাসিনীর মূল ভাবটা কি? তার মানে হচ্ছে অবরোধ প্রথার মধ্যে যে অসুবিধায় পড়তে হতো সেই সময় নারীদের, মুসলমান নারীদের, সেটাই তুলে ধরা হয়েছে। এছাড়া বেগম রোকেয়ার অন্যান্য রচনার মধ্যে রয়েছে মতিচুর, সুলতানার ড্রিমস বা সুলতানার স্বপ্ন। বেগম রোকেয়ার প্রথম প্রকাশিত ছোট গল্প হচ্ছে পিপাসা। এটা হচ্ছে আপনার জন্য আজকের বোনাস। প্রথম প্রকাশিত ছোট গল্প হচ্ছে পিপাসা। বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে? ভোরের পাখি হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। বাংলা গীতি কবিতায় ভোরের পাখি হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। শুধু এইটা পড়লে হবে না, আমাদের জানতে হবে কেন কিংবা কে তাকে নামকরণ করলো। এইটা বিহারীলাল চক্রবর্তীর জন্ম হচ্ছে 1835 সালে এবং মৃত্যু 1894 সালে। বাংলা ভাষার কবি ছিলেন তিনি। বাংলা সাহিত্যের প্রথম গীতি কবি হিসেবে তিনি সুপরিচিত। তার মানে বাংলা ভাষার প্রথম গীতি কবিদের মধ্যে তিনি হচ্ছেন একজন অন্যতম প্রসিদ্ধ লেখক। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গীতি কাব্যধারার ভোরের পাখি বলে আখ্যায়িত করেছেন। এই যে ভোরের পাখি বলা হচ্ছে বিহারীলাল চক্রবর্তীকে, এবং তাকে কেন গীতি কবি বলা হচ্ছে, মানে কেন ভোরের পাখি বলা হচ্ছে? কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই নামে আখ্যায়িত করেছেন। দেখেন, পরবর্তী একটা বিশেষে কিন্তু চলে আসছিল যে বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলে আখ্যায়িত করেছেন কে? অপশন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তার মানে এই যে ব্যাখ্যা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য কোথায়? কোনটি? একটি গোপনীয় কথা বলি। গোপনীয় কথা হয় না, কথা এখানে একটা বিশেষণ বসবে। কথা হচ্ছে নাউন, তার আগে বিশেষণ বসবে। আমরা জানি যে নামবাচক শব্দের আগে একটা গুণবাচক শব্দ বসে, যেমন হচ্ছে গোপন কথা। কথাটা কেমন? গোপন। তার মানে এটা হচ্ছে শুদ্ধ, এটা হচ্ছে নাউন। আমরা যদি কথাকে নাউন ধরি তাহলে গোপন হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে আমরা জানি। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে একটি গোপন কথা বলি। সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? এখানে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, কারণ সংশয় প্রত্যয়, বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রত্যয়। প্রত্যয় শব্দের অর্থ কি? নিশ্চয়তা, প্রতীতি, বিশ্বাস ইত্যাদি। শিষ্টাচার এর সমর্থক শব্দ কোনটি? সদাচার। শিষ্টাচারের সমর্থক শব্দ হচ্ছে সদাচার। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কি হবে? ক্ষমার্ঘ। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ দেওয়া আছে বা বাক্য সংকোচন দেওয়া আছে, যেমন হচ্ছে যার অনুরাগ দূর হয়েছে, বিতরাগ। যার পূর্ব জন্মের কথা স্মরণ থাকে, জাতিস্বর। যে নারী নিজে বর বরণ করে নেয়, স্বয়ংবরা। যে ব্যক্তি দ্বার রক্ষার জন্য নিযুক্ত, দারোয়ান। যে সন্তান পিতার মৃত্যুর পরে জন্মে, মরণোত্তর জাত। যে আলোতে কমুদ ফোটে, কৌমুদী। ক্ষমার যোগ্য, ক্ষমার্ঘ। ক্ষমার যোগ্য, ক্ষমার্ঘ। বাঘের চামড়া, কীর্তি। তাহলে বলেন তো ক্ষমার অযোগ্য, ক্ষমার অযোগ্য এর বাক্য সংকোচন কি হবে? এটা আপনাদের হচ্ছে হোমওয়ার্ক। মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতাকে? এখানে হচ্ছে মাওলানা আকরাম খা দেওয়া আছে, যদিও মোহাম্মদ আকরাম খা হবে, মাওলানা মোহাম্মদ আকরাম খা। তার কয়েকটি গ্রন্থ রয়েছে যেগুলো আপনারা পড়বেন। আর বলে রাখি, মোস্তফা চরিত্র কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে লেখা, মানে সিরাত যাকে বলে, তো সেটা নিয়ে লেখা। আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতাকে? আবুল মনসুর আহমেদ। কিছু বিষয় আপনাকে অবশ্যই মুখস্থ করে যেতে হবে, যেমন এই গ্রন্থের রচয়িতা আসলে কে? আবুল মনসুর আহমেদ। এখানে তো অন্য কাউকে দেওয়ার সুযোগ নাই, আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং এখানে কাজ করবে না। তবে তাদের রচনাগুলো কি কি আছে এইগুলো হচ্ছে দেখে যাবেন, কারণ পরবর্তী কোনো পরীক্ষা এগুলো চলে আসতে পারে। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? এর মধ্যে যারা আছে তার মধ্যে উত্তর হবে সৈয়দ হামজা, যদিও পুঁথি সাহিত্যের প্রাচীন লেখক হচ্ছে ফকির গরিবুল্লাহ। চাচা কাহিনীর লেখক কে? সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী হচ্ছে চাচা কাহিনীর লেখক। তার আরও যে রচনাগুলো রয়েছে সেগুলো আপনারা অবশ্যই এইখান থেকে দেখবেন এবং প্রয়োজনে সার্চ করে নেবেন। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? পদ বলে। দেখেন, গত পরীক্ষায় এসেছিল কি বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। কিন্তু এইখানে বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে বলে পদ। যদি কোনো শব্দের সাথে বিভক্তিযুক্ত না হয় তাহলে সেটা প্রাতিপদিক, কিন্তু যদি বিভক্তিযুক্ত হয়ে যায় সেটা পদ। বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলে। পদের প্রকারভেদ হচ্ছে, পদ প্রধানত দুই প্রকার, সব্যয় পদ এবং অব্যয় পদ। সব্যয় পদ আবার 4 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। এবং আমরা বলতে পারি মোট পদ হচ্ছে 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। আমরা যখন পদ প্রকরণ পড়ব বা পদের বিভিন্ন প্রকারভেদ পড়ব তখন কিন্তু আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টাকে? এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাসের চরিত্র। তো ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। আমরা জানি ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। যা থেকে ক্রিয়াপদের জন্ম সেটাই ধাতু। যেমন করি একটি ক্রিয়াপদ, এই যে করি হচ্ছে একটা ক্রিয়াপদ। একে বিশ্লেষণ করলে পাওয়া যায় কর, এখানে হসন্ত হবে, যোগ ই, করি। এই যে কর, কর ধাতু থেকে করি শব্দের উৎপত্তি। কর ক্রিয়াপদের মূল অংশ, এটি ধাতু। ধাতুর সংজ্ঞা কি? ক্রিয়াপদের মূল অংশকে বলা হচ্ছে ধাতু। অর্থাৎ ক্রিয়ার মূল অর্থ যার মধ্য দিয়ে প্রকাশ পায় তাকেই ধাতু বলে। যেমন ক, চল, পর এগুলো ধাতুর উদাহরণ। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? চরণটি কার রচনা? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করো। এখানে শুদ্ধ বাক্য কি? বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। এটা হচ্ছে এটা। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। আগের প্রশ্নই হয়তোবা রিপিট হয়ে গেল। কোন বানানটি শুদ্ধ? পাষাণ। এটা নত্যবিধান অনুযায়ী শুদ্ধ। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা রচয়িতাকে? অতুল প্রসাদ সেন। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা এটা কোন ধরনের রচনা? এটা হচ্ছে একটা পত্রকাব্য।
বীরাঙ্গনা সম্পর্কে কিছু কথা বলা আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ইতালীয় কবি ওভিদের হিরোদস কাব্যের পত্র রীতি অবলম্বন করে বীরাঙ্গনা কাব্য রচিত হয়। তাহলে এটা হচ্ছে পয়েন্ট। বাংলা সাহিত্যের প্রাচীন মুসলমান কবিকে, এইখানে যারা আছে তাদের মধ্যে প্রাচীন মুসলমান কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর। তিনি আনুমানিক 13 থেকে 1400 শতকের কবি, 13-14 শতকের কবি। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনি প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। তাহলে ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতাকে শাহ মোহাম্মদ সগীর। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? এটা হচ্ছে কৃষ্ণকান্তের উইল, এই উপন্যাসের নায়িকা হচ্ছে রোহিণী। এই উপন্যাসটা যারা পড়েছেন তারা অবশ্যই লক্ষ্য করেছেন উপন্যাসের প্রধান চরিত্র ছিল রোহিণী, ভ্রমর এবং গোবিন্দলাল। সেই ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে বর্ণিত হয়েছে কৃষ্ণকান্ত উপন্যাসে। উপন্যাসটি প্রকাশিত হয় 1878 সালে, মানে প্রথম প্রকাশ হয়। 1882 এবং 1884 সালে বঙ্গদর্শন পত্রিকায় বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হয় এই উপন্যাসটি। নিম্নরে কোন শব্দে করণকারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? এখানে করণকারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে ঘোড়াকে, এখানে ঘাড়াকে না, ঘোড়াকে চাবুক মার। চাবুক হচ্ছে একটা যন্ত্র, সহায় বা উপায়, যেটাতে শূন্য বিভক্তি বিরাজমান। সেই ক্ষেত্রে আমরা ঘোড়াকে চাবুক মার, এটাকে সঠিক উত্তর নিতে পারি। করণ শব্দের অর্থ যন্ত্র, সহায় বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণকারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাই করণকারক। নীরা কলম দিয়ে লেখে, উপকরণ কলম। জগতে কীর্তিমান হয় সাধনায়, এই যে সাধনা হচ্ছে উপায়। রূপসী বাংলার কবি কে? রূপসী বাংলার কবি হচ্ছে জীবনানন্দ দাশ। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। তিনি ছিলেন 20 শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। বটতলার পুঁথি বলতে কি বোঝায়? বটতলার পুঁথি হচ্ছে দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য। এখানে দোভাষী শব্দের অর্থ কি? দুইটা ভাষা নাকি অনেক? এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি? মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য হচ্ছে ইউসুফ জুলেখা। এটা লিখেছে, রচনা করেন কে? শাহ মোহাম্মদ সগীর। এটি মধ্যযুগের পুঁথি লেখকদের রচিত বাংলা সাহিত্যের একটি প্রণয় কাব্য, প্রেম সংক্রান্ত কাব্য। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইউসুফ জুলেখা রচনা করেন। শাহ মোহাম্মদ সগীর ছাড়াও মধ্যযুগে আরও অনেক কবি ইউসুফ জুলেখা নামে, মানে এই একই নামে অনেক কাব্য রচনা করেন। কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়ই পরিচিত। এরা কারা? এটা হচ্ছে রাম বসু, মানে রাম বসু এবং ভোলা ময়রা। এনারা একই সাথে কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে পরিচিত। আর কবিগান মানে কবিওয়ালা বলতে কি বোঝায়? কবিওয়ালা হচ্ছে তারাই যারা কবিতাকে জীবিকা নির্বাহের উপায় হিসেবে গ্রহণ করে। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? আমরা জানি ধাতু বলা হয় কাকে? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। তারপরে যখন কোনো অংশ যুক্ত হয় সেটাকে প্রকৃতি বা প্রত্যয় বলা হয়। সেই জায়গায় পট, পাঠক, পট থেকে পাঠক, পট যোগ এই জায়গায় পাঠক শব্দের উৎপত্তি হয়েছে। তাহলে পট হচ্ছে ধাতু, তার সাথে প্রত্যয় যুক্ত হয়েছে। আমরা এইটাকে সঠিক উত্তর হিসেবে নিতে পারি। পাঠক শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে কিভাবে? পট যোগ ইক বা অক, পাঠক বা প্রত্যয়। শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির বা ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। অর্থাৎ নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির মধ্যে পার্থক্য কোথায়? নাম প্রকৃতির এক সুন্দর উদাহরণ এখানে দেওয়া আছে। প্রত্যয়ান্ত শব্দ যেমন হাত, এটা হচ্ছে একটা কি নাম, এর সাথে ল প্রত্যয় যুক্ত হয়ে হাতল, তার মানে এটা হচ্ছে নাম প্রকৃতি বা নাম প্রকৃতি প্রত্যয়জাত শব্দ। ফুল একটা শব্দ, এল হচ্ছে বিভক্তি কিংবা শব্দ বাকি অংশ। এই জায়গায় ফুলেল শব্দের উৎপত্তি হলো ফুল যোগ এল। এই ফুল যেহেতু নাম তাহলে এটা নাম প্রকৃতি, এবং মুখর এটা হচ্ছে নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি কোনটা? ক্রিয়াপদের সাথে অন্য প্রত্যয় যুক্ত হয়ে যেটা হবে, যেমন চল হচ্ছে ক্রিয়া, তার সাথে অন্ত যুক্ত হয়েছে চলন্ত, এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ঠিক সেইভাবেই পঠ বা পাঠ হচ্ছে পঠ থেকে পাঠের উৎপত্তি। পঠ হচ্ছে ক্রিয়া এবং তার সাথে অক বা ইক যুক্ত হয়েছে, সেই জায়গা থেকে অক যুক্ত হয়েছে, সেই জায়গা থেকে পাঠক হচ্ছে ধাতুর সঙ্গে প্রত্যয়যুক্ত শব্দ বা ক্রিয়া প্রকৃতি প্রত্যয়জাত শব্দ। বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক? এইটা হচ্ছে বগধার্মী এবং বিড়াল তপস্বী। এই দুটো শব্দের অর্থ একই, সেটা হচ্ছে কপটতা, মুখোশধারী বা
প্রতারক। বাংলা সাহিত্যে সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি? বাংলা সাহিত্যে সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতিকাব্য বা গীতিকবিতা। এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি। অনুক্ত। যা বলা হয়নি তাকে এক কথায় বলা হয়েছে অনুক্ত। বাংলা ভাষায় যে শব্দ দুটি গ্রহণ করেছে চীনা হতে, চা এবং চিনি হচ্ছে চীনা ভাষার শব্দ। চা, চিনি, লিচু এবং লুচি হচ্ছে চীনা ভাষার শব্দ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। তিনি ভাষার উপরে ব্যাপক গবেষণা করেন। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এই কবিতাটার রচয়িতাকে মাহবুবুল আলম চৌধুরী। শৈবাল দিহিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির। এই অংশটুকুর প্রতিপাদ্য কি? এই অংশটুকুর প্রতিপাদ্য হচ্ছে অকৃতজ্ঞতা। এখানে শৈবাল বলে, আমি তো তোমাকে এক ফোঁটা শিশির দিয়েছি, তাই তুমি মাথা উঁচু করে আসো। এই কথার মাধ্যমে অহংকার ও অকৃতজ্ঞতার মনোভাব প্রকাশ পেয়েছে। অর্থাৎ ক্ষুদ্র উপকার করেও নিজেকে বড় মনে করা, এটাই অকৃতজ্ঞতা। এটা ব্যক্তিগত জীবনে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের। আমরা অনেককে অনেক কিছু দেব, অনেকের থেকে অনেক কিছু নেব, নিলে সেটার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে এবং দিলে তা কখনোই অহংকারবশত কিংবা অকৃতজ্ঞতাবশত প্রকাশ করা যাবে না। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন কে? এই পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। মুসলিম ভারত ছিল মুসলিম সমাজের সাহিত্য ও চিন্তার জাগরণের একটি গুরুত্বপূর্ণ পত্রিকা, যার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। কোন দুটি অঘোষ ধ্বনি? চ এবং ছ অঘোষ ধ্বনি। বাংলা ভাষায় অঘোষ ধ্বনি হলো যেগুলো উচ্চারণে ষড়যন্ত্র কাঁপে না। চ ও ছ উচ্চারণে ষড়যন্ত্র কাঁপে না, তাই এগুলো অঘোষ ধ্বনি। এই ঘোষ অঘোষ ধ্বনি কিভাবে নির্ণয় করবেন সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওতে দেওয়া থাকবে ডেসক্রিপশনে। খুব সহজেই আপনারা ঘোষ অঘোষ ধ্বনি, মহাপন্ন অল্পপ্রাণ ধ্বনি নির্ণয় করতে পারবেন। গোঁফ খেজুরে এই বাগধারাটির অর্থ কী? এর অর্থ হচ্ছে নিতান্ত অলস। গোঁফ খেজুরে মানে হলো এমন ব্যক্তি যে অলস, কাজের প্রতি উদাসীন এবং শুধু বসে বসে সময় নষ্ট করে। আমাদের মধ্যে অনেকেই আছে গোঁফ খেজুরি টাইপের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? দেখেন, এর আগে পরীক্ষায় এসেছিল রোহিণী কোন উপন্যাসের চরিত্র, তখন আমরা বলেছিলাম কৃষ্ণকান্তের উইল। তো এইবার চলে এসেছে কৃষ্ণকান্তের উইলের চরিত্র আসলে কোন দুইটি? গোবিন্দলাল এবং রোহিণী। যা পূর্বে ছিল এখন নেই, এক কথায় কি হবে? ভূতপূর্ব। যা পূর্বে ছিল কিন্তু এখন নেই, এটা হচ্ছে ভূতপূর্ব। কোন বাক্যে সমুচ্চয় অব্যয় ব্যবহৃত হয়েছে? লেখাপড়া করো অথবা বা নতুবা ফেল করবে। এই যে নতুবা শব্দ সমুচ্চয় অব্যয়, কারণ এটি দুটো বাক্যকে বা ধারণাকে যুক্ত করেছে। যেমন লেখাপড়া করো নতুবা, এই যে নইলে বা নতুবা ফেল করবে। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861, তার মানে 1961 সালের জন্ম শতবার্ষিকী পালিত হয়। আমি একটা বিষয় লক্ষ্য করলাম, বিভিন্ন বিশেষ পরীক্ষায় এই যে শতবর্ষ যাদের হচ্ছে কিংবা যে সকল অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কিংবা কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী, কোনো ব্যক্তির জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী, সেগুলো প্রতি বছরই কোনো না কোনো বিশেষে চলে আসে। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ? এটা হচ্ছে নারী। বাংলা বানান রীতি অনুযায়ী এটি শুদ্ধ, কারণ নারী শব্দটি সংস্কৃত, যেটা দীর্ঘইকার, আর নারী রস্বই দিয়ে যেটা, সেটা হচ্ছে চলিত রূপ। দুটি প্রচলিত এবং শুদ্ধ বলে গৃহীত হয়। অনল প্রবাহ রচনা করেন কে? এটা হচ্ছে আমাদের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। মুসলিম জাগরণ ও স্বাধীনচেতা ভাবধারায় লেখা এই কাব্যের রচয়িতা ছিলেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? আমি দুপুরে ভাত খাই। আমি দুপুরে ভাত খাই, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া হলো এমন ক্রিয়া যা নিজেই সম্পূর্ণ অর্থ দেয়, অর্থাৎ সমাপিকা ক্রিয়া নিজেই সম্পূর্ণ অর্থ দেয়। এখানে আমি দুপুরে ভাত খাই, এখানে ক্রিয়াটি নিজের মধ্যে সম্পূর্ণ এবং অন্য কোনো সহায়ক ক্রিয়ার প্রয়োজন নেই। জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ কোনটি? ধূসর পাণ্ডুলিপি। ধূসর পাণ্ডুলিপি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ, যা 1936 সালে প্রকাশিত হয়। এটা হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি আধুনিক বাংলা কাব্যের এক মাইল ফলক। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য কি? হচ্ছে জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। একসময় এই যে বিভিন্ন উপন্যাসের চরিত্র এবং মূল বক্তব্য কি, এগুলো অনেক আসতো।
এখনও আসে এবং ভবিষ্যতেও আসবে, কারণ আমাদের একাডেমিক পড়াশোনার বাইরে কিছু বই পড়া উচিত যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আর কি। কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? নাম পুরুষ ওরা কি করে। উত্তম পুরুষ হচ্ছে আমি, আমরা, এটা হচ্ছে উত্তম পুরুষ, অর্থাৎ বক্তা নিজেই উত্তম পুরুষ। মধ্যম পুরুষ হচ্ছে তুমি বা তোমরা, এই যে তোরা বা আপনি বা আপনারা, এটা হচ্ছে মধ্যম পুরুষ। কিন্তু নাম পুরুষ বা যাকে বলা হয় থার্ড পারসন, সেটা হচ্ছে ওরা, তারা। নাম পুরুষ বা থার্ড পারসন হচ্ছে ওরা, তাহলে ওরা কি করে, এটা হচ্ছে তৃতীয় পুরুষ। নাম পুরুষ হলো তৃতীয় পুরুষ, যে ব্যক্তি বা বস্তু নিয়ে কথা বলা হয়। আমি, তুমি বা আমরা, তোমরা এছাড়া ব্যতীত আছে যারা, সবাই হচ্ছে নাম পুরুষ। এটা হচ্ছে নাম পুরুষ চেনার একটা সহজ উপায়। মধ্যপদলোপী কর্মধারয়ের দৃষ্টান্ত কোনটি? মধ্যপদলোপী, যে কর্মধারায় সমাজের মধ্যের পদ বা শব্দের লোপ হয় সেটা হচ্ছে মধ্যপদলোপী। হাসি মাখা মুখ, হাসি মুখ, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে যখন মধ্যের পদ লোপ পায় তখন তাকে মধ্যপদলোপী কর্মধারয় বলে, যেমন হাসি মাখা মুখ, হাসি মুখ। কোনটি ঐতিহাসিক নাটক? ঐতিহাসিক নাটক কোনটি? রক্তাক্ত প্রান্তর, অবশ্যই। রক্তাক্ত প্রান্তর একটি ঐতিহাসিক নাটক যেখানে ইতিহাসভিত্তিক ঘটনা ও সংগ্রামকে নাট্যরূপ দেওয়া হয়েছে। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে কোথায়, কোনটায়? সনেটে। সনেটে মাইকেল মধুসূদন দত্ত অনেক সুন্দরভাবে তার দেশপ্রেমের বিষয়টাকে প্রকাশ করেছে। আমরা কপোতাক্ষ নদ যে সনেটটা আছে এবং বাংলা ভাষা, সেটা পড়লে বুঝতে পারি। কোন বাক্যে ঢাক ঢাক গুড়গুড় সব প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? ঢাক ঢাক গুড়গুড় করার অর্থ হচ্ছে ঘুরিয়ে পেঁচে না বলে সরাসরি বলা আর কি, এই টাইপের। তো সেই ক্ষেত্রে এই ঢাক ঢাক গুড়গুড় করে কি লাভ, আসল কথাটি বলো, মানে ঘুরিয়ে পেঁচিয়ে না রেখে সরাসরি বলার কথা বলা হচ্ছে। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? এটা হচ্ছে ফরুক আহমেদের সাত সাগরের মাঝি। এখানে ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে লেখা হয়েছে একটি কাব্য, যেটা চাইলে আপনারা এই মূল ভাবটা পড়তে পারেন। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এই বক্তব্যটির বা উক্তিটির প্রকৃত তাৎপর্য কি? জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর, কারণ যে যেখানে আছে সেখানে সুন্দর। যেমন বন্য প্রাণী যারা আছে তারা কিন্তু সেই বনেই কমফোর্ট ফিল করে, তাদেরকে খাঁচায় বন্দি করা কখনোই উচিত না। রবীন্দ্রনাথের এই উক্তিতে বলা হয়েছে প্রত্যেক প্রাণী তার স্বাভাবিক পরিবেশে সবচেয়ে সুন্দর ও স্বস্তিতে থাকে। কবি জসিমউদ্দিনের জীবনকাল কোনটি? কবি জসিমউদ্দিন জন্মগ্রহণ করেন 1903 সালে এবং মৃত্যুবরণ করেন 1976 সালে। জসিমউদ্দিন ছিলেন একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। পল্লীকবি উপাধিতে ভূষিত, অর্থাৎ জসিমউদ্দিনকে বলা হয় পল্লীকবি। আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য লালিত প্রথম আধুনিক কবির নাম জসিমউদ্দিন। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগর সভায় নিয়ে আসার কৃতিত্ব তার। তার নকশিকাঁথার মাঠ ও স্বজনবোধের ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার শ্রেষ্ঠ নিদর্শনগুলোর অন্যতম। তার কবিতা বহু ভাষায় অনুদিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের নিঝড়ের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র এবং বিপুল সম্ভাবনাময়। এই কবিতাটি 1883 সালে প্রকাশিত প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। শৈশব থেকে কবি হওয়ার বাসনা তাকে প্রভাত সঙ্গীত পর্যন্ত নিয়ে যায়। এই কাব্যের মাধ্যমে তিনি উপলব্ধি করেন যে প্রকৃতির অকৃপণ দানই কবির চিত্তকে সঞ্জীবিত করে। 1883 সাল কবির জীবনে দুটি কারণে স্মরণীয়: নিঝড়ের স্বপ্নভঙ্গ কাব্যের প্রকাশ এবং সেই বছরেই তার বিবাহ। জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত কোনটি? নদী। জাতিবাচক বিশেষ্য হলো সেই বিশেষ্য যার দ্বারা কোনো প্রাণী বা বস্তুর জাতি বোঝায়, যেমন মানুষ, হিন্দু, মুসলিম, নদী, গাছ। এই নদী দ্বারা সকল নদীকে বোঝাচ্ছে, গাছ দ্বারা সকল গাছকে বোঝাচ্ছে, তাই নদীটা হচ্ছে জাতিবাচক। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? ১০ম থেকে ১৪শ শতাব্দী। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল ১০ম থেকে ১৪শ শতাব্দী পর্যন্ত বিস্তৃত। এই সময় বাংলা ভাষার রূপ ছিল প্রাচীন, শব্দভাণ্ডার ও ধ্বনিগত ঐতিহ্য ছিল বর্তমান ভাষা থেকে অনেক ভিন্ন। যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? যৌগিক বাক্যের অন্যতম গুণ হচ্ছে দুটি সরল বাক্যের সাহায্যে গঠন করা। যৌগিক বাক্য হলো
যখন দুটি বা ততোধিক সরল বাক্য কোনো অব্যয় যেমন এবং, কিন্তু, অথবা, অথচ এগুলো দ্বারা যুক্ত হয় তখন সেটা হচ্ছে যৌগিক বাক্য। তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, তার বয়স হয়েছে বুদ্ধি হয়নি, এই কিন্তু অব্যয় দ্বারা এই দুইটা যুক্ত হলো, এটা হচ্ছে যৌগিক বাক্য। কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? এর মধ্যে যে গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে কুচবরণ কন্যা এটা আশরাফ সিদ্দিকীর গ্রন্থ, এটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়? এটা হচ্ছে আট কপালে। আট কপালে অর্থ হলো হতভাগ্য। অন্যদিকে দুধের মাছি শব্দের অর্থ কি? সুসময়ের বন্ধু। কুলকাঠের আগুন অর্থ তীব্র জ্বালা। রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? এটা হচ্ছে চির অশান্তি। রাবণের চিতা জ্বলতেই থাকে। চির অশান্তি অর্থাৎ যে স্থানে সর্বদা অশান্তি বিরাজ করে সেই অর্থে আমরা রাবণের চিতা বাগধারাটি ব্যবহার করি। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, যাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি, তার সম্পাদনায় কিন্তু সংবাদ প্রভাকর প্রকাশিত হয়। সংবাদ প্রভাকর ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত কর্তৃক প্রতিষ্ঠিত একটি সাপ্তাহিক, পরে দৈনিক বাংলা সংবাদপত্র। এটি বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র। বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্রের নাম সংবাদ প্রভাকর, যার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। বউ কথা কও কবিতাংশটির কবি কে? এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যের প্রথম বিশুদ্ধ গীতিকবি। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা সাহিত্যের বাংলা গীতিকাব্যের ভোরের পাখি বলে আখ্যায়িত করেছেন। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? বসন্ত কুমারী। মুসলিম নাট্যকার কর্তৃক রচিত নাট্যগ্রন্থ হচ্ছে বসন্ত কুমারী। মীর মোশাররফ হোসেন যেটা রচনা করেন। এতে হিংসা, লোলুপতা ও দেশের ভয়াবহ পরিণতি চিত্রিত হয়েছে। কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা। রস্বই দীর্ঘই রস্বই, এটা হচ্ছে বিভীষিকা বানান। এর অর্থ হচ্ছে ভয়জনক দৃশ্য বা আতঙ্ক বা ভীতি। কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? এটা হচ্ছে প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী হচ্ছে বীরবল ছদ্মনামে লিখতেন। তিনি সবুজপত্র সম্পাদনার মাধ্যমে চলিত ভাষারীতি জনপ্রিয় করেন। তিনি বাংলা সাহিত্যে ইতালীয় সনেট প্রবর্তন করেন। আর বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক বলা হয় হচ্ছেন প্রমোদ চৌধুরীকে। মৌলিক শব্দ কোনটি? এটা হচ্ছে গোলাপ। মৌলিক শব্দ হচ্ছে সেই সকল শব্দ যা বিশ্লেষণ করলে আর কোনো অর্থপূর্ণ শব্দ পাওয়া যায় না। গোলাপ, লাল, নাক এগুলো হচ্ছে মৌলিক শব্দ। গোলাপ শব্দটি গোল থেকে গঠিত নয় বা লাভ থেকেও নয়, এটা সরাসরি মৌলিক শব্দ। যার কোনো মূল্য নেই বাগধারায় প্রকাশ করলে কোনটি হবে? এটা হচ্ছে ঢাকের বায়া। ঢাকের বায়া এটা যার কোনো মূল্য নেই, এই অর্থে অকেজ বা অমূল্য বস্তু বোঝাতে আমরা ঢাকের বায়া ব্যবহার করি। আমির হামজা কাব্য রচনা করেন কে? ফকির গরিবুল্লাহ। আমির হামজা মধ্যযুগে দোভাষী পুঁথি সাহিত্যের একটি জনপ্রিয় কাব্য। ফকির গরিবুল্লাহ ও তার শিষ্য সৈয়দ হামজা যৌথভাবে এটি রচনা করেন। এতে বীরযোদ্ধা আমির হামজার যুদ্ধজয়ের কাহিনী বর্ণিত হয়েছে। বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। ভারতের প্রাচীনতম লিপি ব্রাহ্মী থেকে বাংলা, দেবনাগরী, ওড়িয়া লিপির উদ্ভব হয়েছে। কোনটি বিশেষণ জাতীয় শব্দ? জীবনী। জীবনী শব্দটি বিশেষ্য ও বিশেষণ উভয় রূপে ব্যবহৃত হয়। বিশেষণ হিসেবে এর অর্থ দাঁড়ায় প্রাণদায়িনী, জীবন সঞ্চারিণী। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। বর্ণ হলো ধ্বনি প্রকাশের জন্য ব্যবহৃত সাংকেতিক চিহ্ন। বর্ণ হলো ধ্বনি প্রকাশের জন্য ব্যবহৃত সাংকেতিক চিহ্ন বা ধ্বনি নির্দেশক প্রতীক। অ, আ, ক, খ এগুলো হচ্ছে বর্ণ। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন। চরণ দুটি কার লেখা? এটা হচ্ছে শেখ ফজলুল করিমের লেখা। শেখ ফজলুল করিম কিন্তু অনেক বিখ্যাত একজন লেখক ছিলেন, মুসলিমদের জন্য বিশেষ করে। তিনি হচ্ছে সুনামধন্য বাঙালি সাহিত্যিক। যে ভূমিতে ফসল জন্মায় না তাকে কি বলে? ঊষর।
যে জমিতে আবাদ করা হয়নি তাকে বলা হয় হচ্ছে পতিত জমি। যে নির্ভরযোগ্য নয় অনির্ভর। যে নারীর কোনো সন্তান হয়নি সে হচ্ছে বন্ধ্যা। এটা হচ্ছে এরপরের যে কোনো চাকরি পরীক্ষা আসবে। যে ভূমিতে ফসল জন্মায় না তাকে বলা হয় ঊষর। অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিকৃষ্ট অর্থে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা মানুষের একটা মান আছে, সম্মান আছে, তার তার পূর্বে যখন আমরা উপসর্গ ব্যবহার করি এটাকে অপমান হিসেবে ব্যবহার করতেছি, যার মানে হচ্ছে অসম্মান করা, সুতরাং সেটা নিকৃষ্ট অর্থেই ব্যবহৃত হয়েছে। এভাবে মনে রাখতে পারি আমরা। উপসর্গ কথাটির মূল অর্থ উপসৃষ্ট। এর কাজ হলো নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। সোনালী কাবিন এর রচয়িতাকে? এটা হচ্ছে কবি আল মাহমুদের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, সনেট জাতীয় কাব্য। এতে মোট 14টি সনেট রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? এটা হচ্ছে বসন্ত। বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ঋতুনাট্য, যা তিনি নজরুলকে উৎসর্গ করেছিলেন। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি? উত্তরাধিকার। এই উত্তরাধিকার বাংলা একাডেমি প্রকাশ করত। বাংলা একাডেমি থেকে প্রকাশিত 6টি পত্রিকার একটি হচ্ছে উত্তরাধিকার। প্রথমে মাসিক, পরে ত্রৈমাসিক হিসেবে প্রকাশিত হতে থাকে। মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন কে কে? এটা অনেক গুরুত্বপূর্ণ এবং আমি যদি ভুল না করি আপনারা নবম দশম শ্রেণীর বাংলা বইয়ে এটা পেয়ে যাবেন। কাজী আব্দুল ওয়াদুদ, আবুল হোসেন এবং মোতাহার হোসেন চৌধুরী ছিলেন ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক। 1926 সালের 19 জানুয়ারি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? সেটা হচ্ছে আলালের ঘরে দুলার। আলালের ঘরে দুলার উপন্যাসটি রচনা করেন প্যারীচাঁদ মিত্র, যার ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। 1857 সালে এটি রচনা করেন, অর্থাৎ আলালের ঘরে দুলার রচনা করেন 1857 সালে। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1872। বঙ্গদর্শন পত্রিকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় 1872 সালে প্রথম প্রকাশিত হয়। ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য কি? এখানে একটা জীবানুভূতির গভীরতায় পার্থক্য রয়েছে, অর্থাৎ ট্র্যাজেডি যেটা আপনাকে কষ্ট দিবে, কমেডি আপনাকে হাসাবে, এবং ফার্স যেটা হচ্ছে ট্র্যাজি কমেডির মতোই কোনো একটা অর্থ দিবে। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোথায়? ক্রিয়াপদ এবং সর্বনাম পদে হচ্ছে সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্য। সাধু ভাষা ও চলিত ভাষার প্রধান পার্থক্য ক্রিয়ার রূপে। সাধু ভাষা মার্জিত ও গম্ভীর, চলিত ভাষা সহজ ও স্বাভাবিক। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন কে? সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর ছিলেন সমকাল পত্রিকার সম্পাদক। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতাকে? কালীপ্রসন্ন ঘোষ। অবশ্যই মনে রাখবেন কালীপ্রসন্ন ঘোষ এটা রচয়িতা। সিংহ কিন্তু দেওয়া আছে। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত উক্তিটি কার? বই পড়া গল্পে প্রমোদ চৌধুরী হচ্ছে এই কথাটা বলেছিলেন যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আমাদের তথাকথিত সমাজ ব্যবস্থায় যে শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে পাই সেটা অনেক পুরনো, এবং এইখানে প্রমোদ চৌধুরী আমাদের শিক্ষা ব্যবস্থাকে সমালোচনা করেছেন এবং বলেছেন এই শিক্ষা ব্যবস্থাতে কিছু যায় আসবে না। তো এইটা আমার দেখা সবচেয়ে সুন্দর একটি প্রবন্ধ বই পড়া, যেটি হচ্ছে প্রমোদ চৌধুরী হচ্ছে লিখেছেন, যেটা নবম দশম শ্রেণীর বই সংযুক্ত আছে। তো অবশ্যই আমি মনে করি যে আপনারা যারা গল্প উপন্যাস পড়েন তাদের প্রথম পড়া উচিত হচ্ছে নবম দশম শ্রেণীর বই পড়া প্রবন্ধিটা, তাহলে অনেক কিছু আপনারা নতুনভাবে জানতে পারবেন। মানে আমরা তখন যেভাবে পড়েছিলাম এবং এখন যদি আমরা পড়ি তখন এবং এখনকার মধ্যে অনেক পার্থক্য সৃষ্টি হবে। প্রমোদ চৌধুরী বাংলা গদ্যে চরিত্ররীতির প্রবর্তক, তার মানে বাংলা গদ্যে চরিত্ররীতির প্রবর্তককে? প্রমোদ চৌধুরী। সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন এই প্রমোদ চৌধুরী, তার বাড়ি কিন্তু পাবনায়। শুদ্ধ বানান নির্দেশ করুন। এখন এখানে শুদ্ধ বানান কোনটি? মুহুর্মুহু। এই মুহুর্মুহু শব্দটি হচ্ছে একটি অব্যয়পদ যার অর্থ বারংবার। দুলোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? দ্বীপ যোগ লোক, দুলোক। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? তাপ, শৈত্য। এখানে একটা বড় ধরনের গেম আছে যে তাপ তাহলে শীতল দিতে পারি। তো এইখানে যদি কখনো আমাদের কোনো শব্দের শব্দার্থ কিংবা বিপরীতার্থক শব্দ চাওয়া হয় তাহলে যেটা বিশেষ্য তার শব্দার্থ বিশেষ্য হবে, যেটা বিশেষণ তার শব্দার্থ বিশেষণ হবে। ইচ্ছা বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন।
ঐচ্ছিক, ইচ্ছা ঐচ্ছিক। কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম রয়েছে? সে ঘুমিয়ে আছে, সে ঘুমিয়ে আছে। ক্রিয়াপদ ঘুমিয়েছে ও কর্ম ঘুম একই ধাতু থেকে গঠিত, এটি সমধাতুজ কর্ম। অর্থাৎ ক্রিয়াপদ এবং কর্ম যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে সমধাতুজ কর্ম বলা হয়। উইজডম শব্দের বাংলা অর্থ কি? এটা হচ্ছে প্রজ্ঞা। অনেকে উইজডম মানে জ্ঞান মনে করে, কিন্তু এখানে বাংলা আমরা যেটা পড়ছি সেখানে উইজডম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো? এটা হচ্ছে শিখা পত্রিকায়। বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র ছিল শিখা পত্রিকা, যেখানে এই উক্তিটি লেখা থাকতো। শিখা পত্রিকাটি 1927 সালে প্রথম প্রকাশ হয়। প্রথম বর্ষের সম্পাদক ছিলেন আবুল হোসেন। শিখা পত্রিকায় অর্থাৎ বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত কয়েকজন ব্যক্তি ছিলেন কাজী মোতাহার হোসেন চৌধুরী, আবুল হোসেন সহ আরও অনেকেই, যারা সেই সময়ে মানুষের বুদ্ধিভিত্তিক চর্চার দিকে মনোযোগী ছিলেন। অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক? অর্থাৎ এই অব কি অর্থে ব্যবহৃত হয়েছে? দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাত বিচারে ভিন্ন হলেও আসলে এক। অর্থাৎ অবমূল্যায়ন এবং অবদান এই উপসর্গের হচ্ছে অর্থ ভিন্ন হলেও মূলত একই অর্থে ব্যবহৃত হয়েছে, অ্যাপ্রক্সিমেটলি যাকে বলা হয়। আপাত দৃষ্টিতে বিরোধ মনে হলেও সত্য। অব উপসর্গটি অবমূল্যায়ন শব্দে হীনতা অর্থে, অর্থাৎ অবমূল্যায়ন শব্দে হচ্ছে হীনতা অর্থে ব্যবহৃত হয়েছে, এবং অবদান শব্দে উৎকর্ষ অর্থে ব্যবহৃত হয়েছে, যার কারণে বিরোধ মনে হলেও আসলে এক। কোন নগরীতে মুঘল আমলের সুবে বাংলার রাজধানী ছিল? এটা হচ্ছে ঢাকা। ঢাকা হচ্ছে মুঘল আমলে রাজধানী ছিল। 1610 সালে বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয়। মুঘল পূর্ব যুগে বাংলার হিন্দু ও মুসলিম শাসকগণ ঢাকার চারদিকে বিভিন্ন অবস্থানে রাজধানী স্থাপন করেছিল। এরকম উল্লেখযোগ্য একটি রাজধানী হলো সোনারগাঁও, বিক্রমপুর, ভাওয়াল। তবে সুবে বাংলার রাজধানী ছিল ঢাকা সেই সময়। ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ কি হবে? বুদ্ধিমান। ইন্টেলেকচুয়াল হলো রিলেটিং টু দ্য ইন্টেলেক্ট, অর্থাৎ ধীশক্তি সম্বন্ধী, বৌদ্ধিক, বুদ্ধিভিত্তিক, মেধাবী বা বুদ্ধিজীবী এই অর্থে। তবে ইন্টেলেকচুয়ালের বাংলা অর্থ হচ্ছে বুদ্ধিমান। যা চিরস্থায়ী নয় তাকে কি বলা যায়? নশ্বর। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ রয়েছে, যেমন যা স্থায়ী নয় অস্থায়ী, যা চিরস্থায়ী নয় নশ্বর, অল্প সময় ক্ষণিক, নষ্ট হওয়ার স্বভাব যার নশ্বর। অর্থাৎ যা চিরস্থায়ী নয় সেটাও নশ্বর, নষ্ট হওয়ার স্বভাব যার সেটাও এক কথায় প্রকাশ হবে নশ্বর। অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে নঙর্থক। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? এটা হচ্ছে উৎকৃষ্ট। উৎকৃষ্ট শব্দটি প্রত্যয়গতভাবে শুদ্ধ। পথিক তুমি পথ হারাইয়াছ কথাটি কার? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। তার কপালকুণ্ডলা উপন্যাসের, অর্থাৎ এইটি একটি রোমাঞ্চধর্মী উপন্যাস। এই উপন্যাসের নায়িকা কপালকুণ্ডলা নায়ক নবকুমারকে উদ্দেশ্য করে বলেছেন, পথিক তুমি পথ হারাইয়াছ। এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসির উদ্দিন। আরও একটি পত্রিকা ছিল মাসিক মোহাম্মদী, অর্থাৎ প্রতি মাসে প্রকাশিত হতো। এই মোহাম্মদী পত্রিকা ছিল একটি মাসিক পত্রিকা। 1903 সালের আগস্ট মাসে মোহাম্মদ আকরম খাঁর সম্পাদনায় এটি প্রকাশিত হয়। আর মাসিক সওগাত যেটা ছিল তার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়েছিল? নীল দর্পণ। দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক নীল দর্পণ। এটি বাংলা সাহিত্যের একটি বিখ্যাত নাটক। 1860 সালে নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয়। এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম এবং নাটকটি ঢাকায় প্রথম মঞ্চস্থ করা হয়। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর সম্পাদিত 1957 খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত মাসিক সাহিত্যপত্রের নাম ছিল সমকাল। সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন? ভাই গিরিশচন্দ্র সেন।
তিনি ছিলেন ধর্মবেত্তা ও অনুবাদক। বাংলা ভাষায় কুরআন শরীফের সার্থক ও পূর্ণাঙ্গ অনুবাদক তিনি প্রথম করেন। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোথায়? ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, এই পঙ্ক্তি কার রচনা? শেখ ফজলুল করিম। বাঙালি মুসলমানের ভাষা নিয়ে সংকটের সময় বাসনা পত্রিকা বাংলা ভাষার সপক্ষে দাঁড়িয়েছিল। হিন্দু মুসলমান মিলনাকাঙ্ক্ষা ছিল এই পত্রিকার প্রধান লক্ষ্য, অর্থাৎ হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি ছিল এই পত্রিকার প্রধান লক্ষ্য। হিন্দু মুসলমান সংকটের সময় শেখ ফজলুল করিম রচনা করেন এই যে মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? সেটা হচ্ছে বাংলার প্রকৃতির কথা। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক 1906 সালে রচিত কবিতা আমার সোনার বাংলার প্রথম 10 চরণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত। প্রথম 4 লাইন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয়। কবিতাটিতে মোট 25টি লাইন রয়েছে। বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে কিন্তু এই কবিতাটি লেখা হয়েছিল। রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? সেটা হচ্ছে কৃষ্ণকান্তের উইল। ত্রিভুজ প্রেমের একটি কাহিনী কৃষ্ণকান্তের উইল, অবশ্যই সেটা দেখবেন, পড়বেন। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলনকে নিয়ে প্রথম সংকলন গ্রন্থ 21শে ফেব্রুয়ারি, এটি 1953 সালে প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, এর সম্পাদকও কিন্তু হাসান হাফিজুর রহমান। কোন উপন্যাসটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? ঘরে বাইরে। আরণ্যক উপন্যাসের রচয়িতা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঘরে বাইরে রবীন্দ্রনাথের রচিত চলিত ভাষায় প্রথম উপন্যাস, অর্থাৎ এইটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস যেটা হচ্ছে চলিত ভাষায় তিনি লেখেন। ব্রিটিশ ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসটি। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র ছিল নিখিলেশ, বিমলা, সন্দেব। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। কাজী নজরুল ইসলামের কবিতা সংকলন সঞ্চিতা, এতে 78টি গান ও কবিতা সংকলিত হয়েছে। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কোথায়? অব্যয় ও শব্দাংশে, নতুন শব্দ গঠনে, ভিন্ন অর্থ প্রকাশে, নাকি উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় থাকে পিছনে? হ্যাঁ, উপসর্গ থাকে সামনে এবং প্রত্যয় থাকে পিছনে, অর্থাৎ কোনো শব্দের পূর্বে উপসর্গ যুক্ত হয় এবং পরে প্রত্যয় যুক্ত হয়, কিংবা ওই অংশকে প্রত্যয় বলে। উপসর্গ শব্দের আগে, প্রত্যয় শব্দের পরে যুক্ত হয়, দুটোই নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। যে ছন্দের মূল পর্বের মাত্রার সংখ্যা 4 তাকে বলা হয় স্বরবৃত্ত ছন্দ। বাংলা ছন্দ 3 প্রকার। স্বরবৃত্ত, মূল পর্বে 4 মাত্রা থাকে, যেটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে যে ছন্দের মূল পর্বের মাত্রা 4 থাকলে, মানে সংখ্যা 4 হলে সেটা কি? সেটা হচ্ছে স্বরবৃত্ত। মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে মূল পর্বে 6 মাত্রা থাকে, এই মূল পর্বেই 6 মাত্রা থাকবে এবং যখন 8 বা 10 মাত্রা হবে সেটা হবে অক্ষরবৃত্ত ছন্দ। পর্তুগিজ ভাষা থেকে বাংলায় গৃহীত শব্দ কোনটি? এই যে অপশন আছে এর মধ্যে থেকে পর্তুগিজ ভাষার শব্দ হচ্ছে বালতি। তো বালতি পর্তুগিজ ভাষা থেকে গৃহীত শব্দ। আরও কিছু শব্দ আছে, আনারস, আলমারি, গির্জা, সাবান, জানালা, পাউরুটি, বারান্দা, বোতাম, এগুলো কিন্তু পর্তুগিজ ভাষা থেকে আসা শব্দ, যেগুলো বাংলা ভাষায় বহুলভাবে ব্যবহৃত হয়। লাঠালাঠি শব্দটির সমাস কি? মানে কোন সমাসের অন্তর্ভুক্ত এটা? সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। এটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়, অর্থাৎ কানাকানি, চুলোচুলি, কানে কানে যে কথা, হাতে হাতে যে লড়াই, কোলে কোলে যে মিলন, কোলাকুলি, এরকম হচ্ছে এই কয়েকটি শব্দ আমাদের নবম দশম শ্রেণীর ব্যাকরণে দেওয়া আছে, যেগুলো গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকেই চলে আসে। তার মানে লাঠালাঠি হচ্ছে লাঠিতে লাঠিতে যে লড়াই, সেটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। এর সমাসে পূর্বপদে আ এবং পরপদে ই যুক্ত হয়। দেখেন এইখানে চুলা চুলি, এই লয়ের পরে আ, চুলা চুলি, কানা আ, কানি, ই, এভাবে যুক্ত হয়েছে। সেভাবে সবকটাতে কিন্তু পূর্বপদে স্বরে আ এবং পরপদে রস্বই যুক্ত হয়েছে। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে। সেই ভাষাটা কি? সেটা হচ্ছে প্রাকৃত ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্টীয় 7ম শতকে গৌড়ীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটে। তো সেই ক্ষেত্রে ইন্দ্র ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের বাংলা ভাষা। আমাদের বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ইন্দো ইউরোপীয়। তো ইন্দো ইউরোপীয় ভাষা থেকে পরবর্তীতে আর্য ভাষা, যেটা সংস্কৃত ভাষা, এবং তারপরে প্রাকৃত, তারপরে বঙ্গকামরূপী, এবং তারপরে বাংলা ভাষা, যেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সুন্দরভাবে তার গ্রন্থে উল্লেখ করেছিলেন। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় কয় ভাগে? শব্দার্থ অনুসারে। তো সেই ক্ষেত্রে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে 3 ভাগে ভাগ করা যায়। এটা মনে রাখার কৌশল হচ্ছে, এই যে স্বরেও লিখতে গিয়ে আমরা 3 লিখে ফেলি, উৎস লিখতে গিয়ে আমরা 6 মতো লিখি, যেটা 5, আর গঠনে 2। এটা মনে রাখতে পারেন এভাবে, যেভাবে আমি মনে রেখেছিলাম এক সময়। তার মানে অর্থগতভাবে বাংলা ভাষার শব্দ হচ্ছে 3 প্রকার: মৌলিক শব্দ, যেটাকে আর ভাঙা যায় না, সাধিত শব্দ, এবং যৌগিক শব্দ। আবার উৎসগতভাবে 5 প্রকার: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ, যেটা পুরাতন ব্যাকরণ, সেটা কিন্তু প্রথম দিকে এটা আলোচনা করা আছে। আর গঠনগতভাবে 2 প্রকার: রূঢ়ি বা রূঢ় শব্দ এবং যোগরূঢ় শব্দ। তো এই যে শব্দের শ্রেণী বিভাগ, এইটা নিয়ে একটা ক্লাস খুব দ্রুতই নেওয়া হবে, আপনারা ওইখান থেকে A to Z ব্যাখ্যা পেয়ে যাবেন। আরও একটা বিষয় হচ্ছে, আমরা খুব দ্রুতই বাংলা ভাষার ব্যাকরণ যেটা আছে আমাদের নবম দশম শ্রেণী, সেই ব্যাকরণ বই থেকে যে ধরনের সম্ভাব্য প্রশ্ন হতে পারে, এরকম প্রতিটা অধ্যায় থেকে, প্রতিটা লাইন থেকে প্রশ্ন সাজিয়ে আমরা খুব দ্রুতই আপনাদের মাঝে উপস্থাপন করব, এবং সেইটার পিডিএফও আপনারা আমাদের চ্যানেলে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিনে নিতে পারবেন। তো পরবর্তী আপডেট আমরা পরবর্তী ভিডিওতে জানাবো। বাংলা ভাষার ব্যাকরণে ওর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, যেটা আমরা বিশ্বাস করি, সেভাবেই সাজাচ্ছি। এই জন্য একটু সময় লাগবে। তো আশা করি ভালো একটা প্যাকেজ আপনাদের জন্য আসছে, যেটা খুবই সামান্য মূল্যে আমরা আপনাদেরকে প্রোভাইড করব, যাতে করে সবাই ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন। ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটা হচ্ছে ষট যোগ ঋতু। এই যে ষট হসন্ত যোগ ঋতু, ষড়ঋতু। ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী ড বা ডয়বিন্দু রয়ের পরিবর্তে ট হয় এবং প্রথম শব্দে হসন্ত যুক্ত হয়, সেই অনুযায়ী ষট যোগ ঋতু, এটা হচ্ছে ষড়ঋতুর সন্ধি বিচ্ছেদ। লাপাত্তা শব্দের লা উপসর্গটি এসেছে কোন ভাষা থেকে? এটা হচ্ছে আরবি ভাষা থেকে। আরবি ভাষা থেকে বাংলায় আসা কিছু উপসর্গের মধ্যে রয়েছে আম, খাস, লা, গর, বর, কম, দর, কার, না, বাজে, খয়ের ইত্যাদি। তো এইগুলো হচ্ছে আরবি ভাষা থেকে আগত শব্দ। পাশাপাশি উর্দু এবং হিন্দি ভাষার কয়েকটি উপসর্গ রয়েছে, সেটা হচ্ছে হর, বদ, বে, এবং ইংরেজি উপসর্গ হচ্ছে ফুল, হাফ, সাপ। এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে উপসর্গ অধ্যায়ে। অক্ষির সমীপে এর এক কথায় প্রকাশ কি হবে? অক্ষির সমীপে যেটা, সেটা হচ্ছে সমক্ষ। এই যে অক্ষি সংক্রান্ত কয়েকটি, অর্থাৎ অক্ষির সমীপে, অক্ষির অগোচরে, অক্ষির অভিমুখে, এইটা কিন্তু কোনো না কোনোটা চলে আসবে, আর কনফিউশন এখানেই হয়ে যায় যে অক্ষির সমীপে প্রত্যক্ষ সম্ভবত, কিন্তু না, অক্ষির অভিমুখে সেইটা হচ্ছে প্রত্যক্ষ, যেমনটা আমরা দিয়ে রেখেছি অক্ষির অভিমুখে প্রত্যক্ষ, অক্ষির অগোচরে যেটা পরোক্ষ, যেটা আমরা দেখতে পাচ্ছি না। পক্ষপাত দুষ্ট নয় এমন, সেইটা হচ্ছে নিরপেক্ষ, আর অক্ষির সমীপে হচ্ছে সমক্ষ। ওকে, বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে? এটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা ভাষার যে প্রথম কাব্য সংকলন চর্যাপদ যাকে বলা হচ্ছে, সেটার আবিষ্কারক কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী, যেটা 1907 সালে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে উদ্ধার করেন তিনি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ধর্মমত বিশ্লেষণ করেন এবং তিনি বঙ্গকামরূপী ভাষাকে আবিষ্কার করেন সেই জায়গায়। তারপর তিনি এই চর্যাপদের উপর বিশ্লেষণধর্মী একটা লেখা লেখেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমাণ করেন চর্যাপদের ভাষা বাংলা, অর্থাৎ সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমাণ করে দেখিয়েছেন যে চর্যাপদ যে ভাষা লিখিত, তার বিবর্তনের ফলে যে আজকের ভাষা, এইটার মূল ছিল হচ্ছে চর্যাপদের ভাষাটা বাংলা, এবং সেটা প্রমাণ করেছেন তিনি। সুকুমার সেন গ্রন্থটির নাম দেন চর্যাচর্য বিনিশ্চয়। তাহলে চর্যাপদের আরেক নাম কি? চর্যাচর্য বিনিশ্চয়। হিন্দি পদ্মাবত এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? এটা হচ্ছে মহাকবি আলাউল। আলাউল ছিলেন আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি। তার শ্রেষ্ঠ রচনা পদ্মাবতী, যা হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির পদ্মাবত অবলম্বনে রচিত। কাব্যটি সম্পাদনা করেন আব্দুল করিম সাহিত্য বিশারদগণ। দেখেন, এর বাইরে কিন্তু প্রশ্ন আসে না। আমি যে কয়েকটা বিসিএস পরীক্ষার প্রশ্ন দেখেছি, অ্যানালাইজ করেছি, সেখানে দেখা যায় যে প্রশ্নটা আসে তার ব্যাখ্যায় যে বিষয়গুলো চলে আসে তার সাথে রিলেটেড, সেই প্রশ্নগুলো পরবর্তীতে কোনো না কোনো পরীক্ষায় চলে আসে। এই যে আলাউলের কথা আসলো, আলাউলের পরে আসলো যে এই যে পদ্মাবতী কাব্যটা কে সম্পাদনা করেন কে?
আব্দুল করিম সাহিত্য বিশারদ। দেখবেন এর পরের কোনো একটা বিসিএস এ আমরা অ্যানালাইজ করতে গিয়ে দেখলাম যে এরপরে বিসিএস এ চলে এসেছে যে পদ্মাবতী কাব্যটি সম্পাদনা করেন কি। তার মানে কি এইখান থেকেই প্রশ্নগুলো আসতেছে। তো এগুলো আমাদের একটু নজর দিয়ে দেখতে হবে। তবে জেনে রাখা ভালো দুইটা সুন্দর তথ্য আপনাদের জন্য যে লাইলি মজনু ফার্সি অবলম্বনে এইটা রচনা করেন হচ্ছে দৌলত উজির বাহারাম খান এবং নবী বংশ হচ্ছে সৈয়দ সুলতান। এটা একটা বিশেষ এসেছিল, আমরা খুব দ্রুতই পাবো এই ব্যাখ্যাটা। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? এটা হচ্ছে 1843 প্রকাশিত হয়। এর তত্ত্ববোধিনী সভা এর মুখ্যপত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় পত্রিকাটি প্রথম প্রকাশিত 1843 সালে। 1843 সালের 16 আগস্টে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ এই পত্রিকায় নিয়মিত লিখতেন। অনেক বড় বড় লেখক এই পত্রিকায় লিখতেন। আর তত্ত্ববোধিনী সভা যেটার কথা আমরা বললাম, তত্ত্ববোধিনী পত্রিকা যেখান থেকে প্রকাশিত হয়, তত্ত্ব রজনী সভা পূর্বে নাম ছিল। তো এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1839 সালে। প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কি হন এটা অবশ্যই জানাবেন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই লাইনটি কার কাব্যে পাওয়া যায়? ঈশ্বরী পাটুনিকে বলতেছিল যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেটা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকার। এই বিখ্যাত কথাটি মধ্যযুগের কবি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্য থেকে নেওয়া। উক্তিটি করেছিলেন ঈশ্বরী পাটনি। ঈশ্বরী পাটনি তার কাছে বর চেয়েছিল যে তুমি কি চাও? বললো আমার জন্য কিছু চাই না, আমার সন্তান যেন দুধে ভাতে থাকে সেই বরটা দাও। বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারার শেষ ও অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকার। মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে? এটা হচ্ছে মোহাম্মদ লুৎফর রহমান। মোহাম্মদ লুৎফর রহমান প্রখ্যাত প্রাবন্ধিক এবং সাহিত্যিক। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে হচ্ছে মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন, মহাজীবন, উচ্চ জীবন, ধর্মজীবন, সত্য জীবন। দেখেন ওনার যে গ্রন্থগুলো রয়েছে প্রতিটাতেই জীবন জড়িত, অর্থাৎ তিনি মানুষ হিসেবে কতটা উন্নত হওয়া যায় সেদিকেও কিন্তু নজর দিয়েছিলেন যে মানুষের আসল উদ্দেশ্যটা কি, জীবনকে কতটুকু সুন্দরভাবে সাজানো যায়, কোনটা উন্নত জীবন, কোনটা মহাজীবন, কোনটা ধর্মজীবন, সেটাকে পৃথক করার চেষ্টা করেছিলেন। উপন্যাসের মধ্যে রয়েছে পথহারা আর রায়হান। সিরাজা মুনিরা কাব্যের রচয়িতা কে? ফররুখ আহমদ। তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণের কবি। দেখেন কোন না কোনো চাকরি পরীক্ষাটা চলে আসবে। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সিরাজা মুনিরা, সাত সাগরের মাঝি, নৌফেল ও হাতেম, হাতেম তাই, মুহূর্তের কবিতা, হাবেদা মরুর কাহিনী ইত্যাদি। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আজকে ভিডিওটা একটু লম্বা হচ্ছে। আজকে বিষয় হচ্ছে যে আমরা এ পর্যন্ত যেগুলো পড়ে এসেছি, ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত যে সকল লেখক এবং কবি রয়েছেন সেই সকল জায়গা থেকে কিন্তু এই যে চাকরি পরীক্ষাগুলো এখানে প্রশ্ন হয়, যেটা আমরা খুব সূক্ষ্মভাবে অ্যানালাইজ করে দেখেছি। এর বাইরের যে লেখক কবিগুলো আছে তাদের থেকে খুব কমই আসে, যেটা রিসেন্ট মৃত্যুবরণ করলো কিংবা কোনো একটা পুরস্কার পেল সে ব্যতীত ওই নবম দশম শ্রেণী, অষ্টম, সপ্তম, ষষ্ঠ এই শ্রেণীগুলোতে যে কবিগুলো, লেখকগুলো আছে তাদের ওখান থেকেই প্রশ্নগুলো আসে। এক, দুই হচ্ছে যে সকল শব্দার্থ আসে বিভিন্ন পরীক্ষায়, শব্দার্থ কিংবা সমার্থক শব্দ বেশিরভাগই ওই সকল বইগুলো থেকেই নেওয়া। তো আমরা খুব দ্রুত একটা সিরিজ চালু করব যেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে সকল শব্দার্থ টিকা রয়েছে সেইগুলো নিয়ে আমরা নতুন করে একটি প্লেলিস্ট তৈরি করব। সেখান থেকে অবশ্যই কমন পাবেন বলে আশা রাখি। বীরবল কার ছদ্মনাম? এটা ছিল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। প্রমোদ চৌধুরীর লেখা কিন্তু আমাদের এই সেই সিলেবাসগুলোতে আছে নবম দশম শ্রেণীতে। আপনারা জানেন বই পড়া একটা বিখ্যাত প্রবন্ধ, যেখানে আমি বলেছিলাম এর আগের একটা ক্লাসে যে আপনারা অবশ্যই এই বই পড়াটা পড়বেন। প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে চলিত ভাষা প্রবর্তনের অগ্রদূত। তিনি হচ্ছেন বাংলা সাহিত্যে কি করেন? চলিত ভাষার প্রবর্তন করেন। ভাষা হচ্ছে পাবনায়। বীরবল ছদ্মনামে বীরবলে হালখাতা নামক প্রবন্ধ রচনা করেন। তারপর থেকেই তার ছদ্মনাম হচ্ছে বীরবল। আর তিনি ছিলেন সবুজপত্র পত্রিকার সম্পাদক। কেউ মালা, কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলায়, এই পঙ্ক্তিটি রচয়িতাকে? এটা ছিলেন মরমী সাধক লালন শাহের একটা বিখ্যাত রচনা। তিনি চাচ্ছেন এবং বলতে চাচ্ছেন মানব ধর্মই শ্রেষ্ঠ। মালা অর্থ হিন্দুরা কিন্তু মালা নেয়, তসবি গলায় দেয় মুসলমানরা, তাতে কি জাত ভিন্ন বলে? মানে মানুষ তো মানুষই, বিষয়টা এরকম। তিনি ছিলেন বাউল সাধনার প্রধান গুরু এবং বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা। কুষ্টিয়ার লালন শাহ বাউল সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা হিসেবে তিনি পরিচিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব। বাক্যটি নিম্নোক্ত কোন শ্রেণীর?
এটা হচ্ছে সরল বাক্য, কারণ এইখানে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া রয়েছে। যে সকল বাক্যে একটি ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে সেটাই সরল বাক্য। এইখানে যদি কর্তা একাধিকও হয় এবং সমাপিকা ক্রিয়া যদি দুইটা হয় তাহলে কিন্তু জটিল কিংবা যৌগিক বাক্য হয়ে যাবে, সেটা অবস্থার উপর ভিন্নতা আনে। আমরা এ নিয়েও যে ভিডিওটা হবে সেটা আমরা খুব দ্রুত আপলোড করব। মহারাজ শুদ্ধোধনের পুত্র সাক্ষ্য সিংহ যৌবনের সংসার ত্যাগ করেন, এটাও সরল বাক্য। এখানে যে একটা আছে সবকটাই সরল বাক্য। এটাকে বড় মনে হলেও এটা হচ্ছে সরল বাক্য। এইটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর এইটা হচ্ছে হযরত আবু বকর হচ্ছে কর্তা। আর বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় এটা নিয়েও আমরা খুব দ্রুতই ভিডিওগুলো দেব। যদি সাথে থাকেন অবশ্যই অনেক ভালো কিছু পেতে চলেছেন আপনারা। মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়েও খাঁটি। এইখানে কবিতাংশটি রচয়িতাকে, তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তকে কি বলা হয়? তিনি হচ্ছে বাংলা সাহিত্যের ছন্দের রাজা বলা হয়। এটা দেখবেন খাঁটি সোনা কবিতা থেকে নেওয়া হয়েছে বিষয়টা। সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে একটি তথ্য দেওয়া আছে, অবশ্যই এইখানে পজ করে দেখে নেবেন। এবং সেই সাথে আমাদের অপশনে যেহেতু মোহাম্মদ মনিরুজ্জামান ছিল, আমরা মনিরুজ্জামান সম্পর্কে কিছু দিয়ে রেখেছি, কারণ কবিতার কি লিখব, যখন বুকের রক্তে লিখছি একটি নাম বাংলাদেশ, শহীদ স্মরণে লিখেছিলেন বিখ্যাত একটি কবিতা, তো অবশ্যই দেখবেন। তো বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? এটা হচ্ছে 10টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ রয়েছে 10টি। এ, ওই, ও, ঔ, উ, ইও, খণ্ডত, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে যৌগিক বাক্য। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। সাধারণত দুই বা ততোধিক বাক্যের মানে স্বাধীন বাক্যের মাঝে যখন এবং, ও, কিন্তু, অথবা, নতুবা, তাই, অথচ, কিংবা এরকম কিছু সংযুক্ত থাকে, সেটা কিন্তু আবার যৌগিক বাক্য হয় যদি দুইটা স্বাধীন বাক্যের মাঝখানে এগুলো থাকে, যেটাকে আমরা বলি ইংরেজিতে কানেক্টর। তো আমি সত্য বলিনি তাই বিপদে পড়েছি, আমি সত্য বলিনি এ একটা স্বাধীন বাক্য এবং বিপদে পড়েছি এই একটা স্বাধীন বাক্য। তো এইটা হচ্ছে যৌগিক বাক্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কিন্তু সংযোজক অব্যয়ের মাধ্যমে এটাকে আমরা নির্ণয় করতেছি যৌগিক বাক্য। সংযোজক অব্যয় ব্যবহৃত হতে পারে, বিয়োজক অব্যয় ব্যবহৃত হতে পারে, এবং দুটি স্বাধীন বাক্য থাকলে সেটাই যৌগিক বাক্য হবে। যদি না থাকে দুটি স্বাধীন বাক্য, একটি স্বাধীন বাক্য আর এবং আরেকটি নির্ভরশীল বাক্য, তাহলে কিন্তু মিশ্র বা জটিল বাক্য হবে। একাদশী বৃহস্পতি এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়, এটা বাগধারা। একাদশী বৃহস্পতি বাগধারাটির অর্থ হলো সৌভাগ্যের বিষয়। এর সাথে সম্পর্কিত আরেকটি বাগধারা রয়েছে পাথরে 5 কিল, যার অর্থ হচ্ছে প্রবল সৌভাগ্য বা সুখের সময়। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? এর মধ্যে যে সকল শব্দ রয়েছে তার মধ্যে কবিরাজ, এটা হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। ঢাকি, কবিরাজ, কৃতদার, এরকম কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। তো এর কোনো স্ত্রীরূপ নেই। অন্যদিকে সাহেব এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে বিবি, বেআইয়ের হচ্ছে বেআইন, এবং সঙ্গীর স্ত্রীবাচক শব্দ হচ্ছে সঙ্গিনী। কিছু শব্দ আছে যেগুলো নিত্য পুরুষবাচক শব্দ, কিছুক্ষণ আগেই বললাম, ঢাকি, কৃতদার, কবিরাজ, অকৃতদার, কাজী, পুরোহিত, জামাতা, স্ত্রৈণ, এই শব্দগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ, এর কোনো স্ত্রীবাচক শব্দ নেই। সুতরাং এইগুলো গুরুত্বপূর্ণ। বাংলা ব্যাকরণে যেগুলো হচ্ছে একটু ব্যতিক্রম সেইগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। নিত্য স্ত্রীবাচক শব্দ কিছু রয়েছে, যেমন সতীন, সৎমা, এও, দায়, বিধবা, সধবা, ডাইনি, পেতনি, শাকচুন্নি, অর্ধাঙ্গিনী, কুলটা ইত্যাদি। তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা বাংলা ব্যাকরণ, পুরাতন বাংলা ব্যাকরণের অধ্যায়ভিত্তিক এমসিকিউ খুব দ্রুতই আমাদের চ্যানেলে আপলোড দেবো। আপনারা সবাই পাশে থাকলেই আমরা অনুপ্রেরণা পাবো, কারণ আমরা মাত্র শুরু করলাম, সুতরাং আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? সাধু ভাষা নাটকের সংলাপে অনুপযোগী। সাধু ভাষা হচ্ছে গুরুগম্ভীর, ব্যাকরণ নিষ্ঠ এবং মন্থর। এটি এজন্য নাটকের সংলাপের জন্য স্বাভাবিক ও দ্রুত কথনে অনুপযোগী। কিন্তু চলিত ভাষা কিন্তু আবার
নাটকের সংলাপের জন্য উপযোগী। সাধু ভাষায় তৎসম শব্দের ব্যবহার বেশি, তাই এটি বক্তৃতা, ভাষণ বা সংলাপের ক্ষেত্রে স্বাভাবিক লাগে না, অর্থাৎ অস্বাভাবিক মনে হয়। দুটি পুরুষবাচক শব্দ আছে এমন স্ত্রীবাচক শব্দ কোনটি? যার দুটি পুরুষবাচক শব্দ আছে সেটা হচ্ছে ননদ। ননদ শব্দটির দুটি পুরুষবাচক শব্দ রয়েছে, যেমন ননদের পুরুষবাচক শব্দ হচ্ছে দেবর, আবার কিছু সময়ে নন্দায়ও হয়, ননদ নন্দাই। তো বাকি শব্দগুলো একটি করে পুরুষবাচক শব্দ রয়েছে, যেমন প্রিয়া এর পুরুষবাচক শব্দ হচ্ছে প্রিয়, শিষ্যার শিষ্য এবং আয়ার হচ্ছে খানসামা। তো বোন শব্দের দুটি পুরুষবাচক শব্দ ভাই এবং দুলাভাই। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। এইটা বিভিন্ন পরীক্ষায় এখনও চলে আসে। এটা কতটা গুরুত্বপূর্ণ এটা যারা বাংলা ব্যাকরণ পড়ে কিংবা পরীক্ষা দিচ্ছে তারাই ভালো বোঝে। তার মানে প্রচুর গুরুত্বপূর্ণ এই বিষয়টা। বিভক্তির নাম শব্দকে প্রাতিপদিক বলে। গাছে শব্দটি ভাঙলে হয় গাছ যোগ এ। এখানে গাছ হলো প্রাতিপদিক, এ হলো বিভক্তি। ও বিশেষ্য ও সর্বনাম পদ একত্রে বলা হয় নাম পদ। বিশেষ্য এবং সর্বনাম পদকে একত্রে বলা হচ্ছে নাম পদ। উপপদ অর্থ হচ্ছে পূর্বপদ, নিকটস্থ পদ বা অপ্রধান পদ। আর উপমিত যার তুলনা করা হয়েছে এমন, উপমিত তুলনা করা হয়েছে এমন, এবং উপমান অর্থ যার সঙ্গে তুলনা করা হয়। এটা আমরা সমাস অধ্যায়ে বিস্তারিত বুঝতে পারবো এবং জানবো। কোন বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায়? এইখানে কাল একবার এসো এটাকে দ্বারা অনুরোধ বোঝাচ্ছে, বাকিগুলো না। কেন? দূর হও এখানে হচ্ছে ভর্ৎসনা অর্থে ব্যবহৃত হয়েছে। ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো মোর অপরাধ, এইটা হবে হচ্ছে প্রার্থনাবাচক, এবং তুই বাড়ি যা এটা হচ্ছে আদেশবাচক। তো সেই ক্ষেত্রে অনুরোধ বুঝে হচ্ছে কাল একবার এসো এই বাক্যটা। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? এইখানে ধাতুর পরে সরেয়া, আই, অন, আও প্রত্যেকটাই যুক্ত করেই ভাববাচক বিশেষ্য গঠন করা যায়। যেমন দেখা, দেখ যোগ আ, চর যোগ আই চড়াই, পাক যোগ পাকড় যোগ আও পাকড়াও, ভোজ যোগ অন ভোজন। তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর হিসেবে এখানে আমরা কোনোটাই নিচ্ছি না, এটা হচ্ছে নোট আকারে থাকলো। বচন অর্থ কি? বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যার গণনা। বচন অর্থ হচ্ছে সংখ্যার গণনা। বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ, এর অর্থ সংখ্যার ধারণা। বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণাকে বচন বলে, সংখ্যার ধারণা। বাংলা ভাষায় বচন দুই প্রকার, এক বচন এবং বহু বচন। মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ বাক্যে মরিমরি কোন শ্রেণীর অব্যয়? এইটা হচ্ছে অনন্যায়ী অব্যয়। সেটা হচ্ছে যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাকে অনন্যায়ী অব্যয় বলা হয়। যেমন কি সুন্দর প্রভাতের রূপ, এটা কিন্তু বাক্য, এটা থাকুক বা না থাকুক কোনো কিছু যায় আসে না, এটা হচ্ছে অনন্যায়ী অব্যয়। যেমন মরিমরি, হ্যাঁ, না, আলবত, নিশ্চয়ই, উহ, না, সিসি ইত্যাদি। এখানে মরিমরি হচ্ছে উচ্ছ্বাস প্রকাশে ব্যবহৃত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ এটাকে অনন্যায়ী অব্যয় হিসেবে নিচ্ছি। দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সেটা হচ্ছে দুল যোগ অনা, দোলনা। দুল যোগ অনা বা দুলনা থেকে দোলনা শব্দের উৎপত্তি। কৌশলে কার্যোদ্ধার কোন বাগধারার একটি অর্থ? এটা হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি, অর্থাৎ কৌশলে কাজ করে নেবে। গাছে তুলে মই কারা এর অর্থ হচ্ছে সাহায্যের আশা দিয়ে তাকে সাহায্য বঞ্চিত করা কিংবা সাহায্য না করা। এক খুঁড়ে মাথা মারানো হচ্ছে একই স্বভাবের, অর্থাৎ একই খুঁড়ে দুজন মাথা মারানো আর কি। আকাশের চাঁদ হাতে পাওয়ার অর্থ হচ্ছে দুর্লভ বস্তু পাওয়া। আকাশের চাঁদ তো সহজে পাওয়া যায় না, এই ক্ষেত্রে দুর্লভ বস্তু পাওয়া। এইগুলো কিন্তু একদম সহজ, এগুলোর মানে বোঝা একদম সহজ, জাস্ট একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হয়। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এটা হচ্ছে ধ্বনিতত্ত্বের। ধ্বনির মিলনকে কিন্তু সন্ধি বলা হয়, এটা মাথায় রাখতে হবে, তাহলেই মনে থাকবে। ধ্বনিতত্ত্ব ধ্বনি, বর্ণ এবং উচ্চারণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। তার মানে ধ্বনিতত্ত্বে ধ্বনি, বর্ণ এবং উচ্চারণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। উচ্চারণ প্রণালী, ধ্বনির পরিবর্তন, লোপ, যুক্তবর্ণ, সন্ধি, নত্যবিধান, সত্যবিধান হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। রূপতত্ত্বের আলোচনা করা হচ্ছে শব্দ, পদ, উপসর্গ, প্রত্যয়। বাক্যতত্ত্বে বা পদক্রমে আলোচনা করা হচ্ছে বাক্য গঠন, যতি বা ছেদ চিহ্ন, বাচ্য ইত্যাদি। আর অর্থতত্ত্বে আলোচনা করা হয় মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ, শব্দার্থ ইত্যাদি। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে গ্রাম। অপ্রাণীবাচক বা বস্তুবাচক শব্দের বহুবচনে আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, রাজি, রাশি এগুলো যুক্ত হয়। যেমন পুস্তকাবলী, কবিতাগুচ্ছ, মেঘপুঞ্জ, পর্বতমালা, তারকারাজি, বালিরাশি ইত্যাদি। প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় গুলা, গুলি,
যেমন আমগুলো, গাছগুলি। কেবল প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কুল, সকল, সমূহ ইত্যাদি। উন্নত প্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয় মনুষ্য শব্দে ব্যবহৃত হয় গণ, বৃন্দু, মণ্ডলী, বর্গ। আর কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় পাল এবং জোত। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? এটা হচ্ছে শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। ভাষা বাক্যের সমষ্টি, অর্থাৎ বাক্যের সমষ্টিকেই ভাষা বলি আমরা। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে আর শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। তাহলে বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ আর ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ, কিন্তু ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। সন্ধির প্রধান সুবিধা কি? এটা হচ্ছে উচ্চারণে সুবিধা। সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। সন্ধির প্রধান উদ্দেশ্য হলো স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা সৃষ্টি এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন। কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে সমীচীন। বিশিষ্ট কিছু শব্দ যেমন উদীচী, প্রতীচী, সমীচীন, ভাগীরথী, হরিতকী, শ্রমজীবী, পরজীবী, মনীষী, মহীয়সী, গরীয়সী, পটীয়সী, এগুলো মনে রাখবেন। কিছু শব্দে আবার প্রথমে রস্বইকার পরে দীর্ঘইকার হয়, কিছু শব্দে শুধু দীর্ঘইকার, কিছু শব্দে শুধু রস্বইকার হয়। এগুলো আমরা দেখব বানান এবং উচ্চারণ অধ্যায়ে। কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? কবি রবীন্দ্রনাথ ঠাকুর দোলনচাঁপা রচনা করেননি। তাছাড়া মানসী, সোনার তরী শেষের কবিতা তার রচিত গ্রন্থ। এর মধ্যে সোনার তরী এবং মানসী হচ্ছে তার কাব্যগ্রন্থ আর শেষের কবিতা উপন্যাস, যেটা বিভিন্ন বিশেষ পরীক্ষায় এসেছে। দোলনচাঁপা রবীন্দ্রনাথ ঠাকুরের নয়, এটা কাজী নজরুল ইসলামের হচ্ছে কাব্যগ্রন্থ। কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য কি? এটা হচ্ছে তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। আব্দুল্লাহ উপন্যাসে মুসলিম সমাজের ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার ও সম্প্রদায় বিদ্বেষের চিত্র ফুটে উঠেছে। কাজী ইমদাদুল হকের জন্ম 1882 এবং মৃত্যু 1926 সালে। খ্যাতনামা গ্রন্থ হচ্ছে আখিজল, মুসলিম জগতে বিজ্ঞান চর্চা, নবী কাহিনী, প্রবন্ধমালা, কামারের কাণ্ড, আব্দুল্লাহ ইত্যাদি। 1952 সালে 21 ফেব্রুয়ারি পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতাকে? মুনীর চৌধুরী। আপনারা অন্য কিছু না জানলে এটা সবারই মুখে থাকা উচিত, কিছু প্রশ্ন বারবার পরীক্ষায় আসে। 1953 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় মুনীর চৌধুরী এটি লেখেন। প্রথম মঞ্চায়ন করা হয় 1953 সালের 21 ফেব্রুয়ারি কারাগারের ভিতরে। শাহনামা এর লেখক কে? এর লেখক হচ্ছে কবি ফেরদৌসী। শাহনামা ইরানের জাতীয় মহাকাব্য। লেখক হচ্ছে আবুল কাসিম ফেরদৌসী। তিনি প্রায় 30 বছর ধরে গজনী সুলতান মাহমুদের পৃষ্ঠপোষকতায় এটি রচনা করেন। এর পূর্ব নাম ছিল সিরাজুল মুলুক বা রুস্তমনামা। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত, যেটি প্রকাশিত হয় 1922 সালে। এতে মোট 12টি কবিতা রয়েছে। প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরি, শাতিল আরব, খেয়াপাড়ের তরণী, কোরবানি, মহরম। আর এইখানে অপশন আছে বাঁধনহারা। এটা হচ্ছে একটি উপন্যাস যা বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কি? তাহলে বাঁধনহারা, যার লেখক কাজী নজরুল ইসলাম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, এই গানের রচয়িতাকে? এই গানের রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। এই প্রশ্নটা বারবার কেন রিপিট হয়? কারণ এর রচয়িতা একজন, সুরকার একজন এবং পরবর্তীতে বর্তমান সুরটা আরেকজন করে, যার কারণে বারবার এটা চলে আসে। এই গানটির রচয়িতা হলেন আব্দুল গাফফার চৌধুরী। এটি প্রথম প্রকাশিত হয় 1953 সালের 21 ফেব্রুয়ারি সংকলনে। প্রথমে কবিতা আকারে এবং পরে গান হিসেবে প্রকাশিত হয়। প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ। আমার ভাই রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ এবং পরবর্তীতে আলতাফ মাহমুদ এই গানটার সুর করেন। ওকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? এটা হচ্ছে ভানু সিংহ ঠাকুর। অনেক কবি, সাহিত্যিকের এবং লেখকের অনেক ছদ্মনাম রয়েছে, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় চলে আসে। তো এখানে পরশুরাম ছদ্মনামটা হচ্ছে রাজশেখর বসুর, আর নীললোহিত ছদ্মনামটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। অনেক সুন্দর, মানে আমার পছন্দের একজন কবি, যার কবিতাগুলো আমাকে নাড়া দেয়। কেউ কথা রাখেনি, বিশেষ করে এটা। তারপরে গাজী মিয়া বলা হয় হচ্ছে মীর মোশাররফ হোসেনকে। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে? এটার রচয়িতা হচ্ছে মেজর জেনারেল সুখকান্ত সিং, ভারতীয়। তিনি ছিলেন হচ্ছে ভারতীয় মেজর জেনারেল। দ্য লিবারেশন অব বাংলাদেশ এই গ্রন্থটি তিনি লিখেছিলেন এবং এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক ইংরেজি গ্রন্থ। আরও কয়েকটি গ্রন্থ রয়েছে যেগুলো সম্পর্কে জেনে যাওয়া উচিত, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা চলে আসে।
যেমন অ্যালান গিন্সবার্গের সেপ্টেম্বর অন যশোর রোড, রবার্ট পেইনের হচ্ছে ম্যাসাকার, লেফটেন্যান্ট জেনারেল JFR জ্যাকবসের স্যারেন্ডার অ্যাট ঢাকা, আর্চার কেন্ট ব্লাডের দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ, অ্যান্থনি মাস্কারেনহাসের হচ্ছে দ্য রেপ অফ বাংলাদেশ এবং সিদ্দিক। পদ বলতে কি বোঝায়? পদ বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। বিভক্তিযুক্ত হলে সেটা পদ, কিন্তু বিভক্তিযুক্ত না হলে সেটাকে কি বলে? বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। আমরা এটা পড়ে এসেছি এর আগে। সুতরাং পদ হওয়ার শর্ত হচ্ছে তাকে বিভক্তিযুক্ত হতে হবে এবং সেটা শব্দের সাথে অথবা ধাতুর সাথে হতে পারে। বাংলা ব্যাকরণে বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলা হয়। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ। পদ প্রধানত দুই প্রকার, সব্যয়পদ এবং অব্যয়পদ। সব্যয়পদ হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়া, এবং অব্যয়পদ একটি। কোন বানানটি শুদ্ধ? প্রথমে হ্রস্ব উকার এবং পরে দীর্ঘ উকার যুক্ত বানান রয়েছে কিছু, তার মধ্যে এইটা একটা হচ্ছে শুশ্রূষা, হ্রস্ব উকার দীর্ঘ উকার যুক্ত শব্দ। এর অর্থ হচ্ছে পরিচর্যা বা সেবা। এরকম আরও একটি শব্দ রয়েছে যেমন মুহূর্ত, দুরহ, শুশ্রূষা। ঠোঁটকাটা বলতে কি বোঝায়? এটা হচ্ছে স্পষ্টবাদী অর্থ দিতে আমরা ঠোঁটকাটা শব্দটি ব্যবহার করি। যে ব্যক্তি কথা বলতে দ্বিধা করে না, স্পষ্টভাষী, তাকে বলা হচ্ছে ঠোঁটকাটা স্বভাবের। বাংলাদেশের একজন ঠোঁটকাটা স্বভাবের রাজনীতিবিদ রয়েছেন যিনি শুধু মানুষের কথা ভাবে, সব দলমতের ঊর্ধ্বে গিয়ে, কিন্তু সম্প্রতি তাকে গুলিবিদ্ধ করা হয়েছে, ওসমান হাদি ভাই। আমরা সবাই তার জন্য দোয়া করব, তিনি যেন খুব দ্রুতই আমাদের মাঝে ফিরে আসেন এবং আল্লাহ তাআলা তাকে সুস্থ করে তোলেন। তিনি স্পষ্টবাদী একজন মানুষ, তার জন্য সবাই দোয়া করবেন। ঠোঁটকাটা শব্দের অর্থ তাহলে হচ্ছে স্পষ্টভাষী। এরকম কান কাটা অর্থ হচ্ছে নির্লজ্জ বা বেহায়া। লেজ কাটা অর্থ সম্মানহানি। বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? টাপুর টুপুর এটা বৃষ্টি পতনের শব্দ, কিন্তু বৃষ্টি পতনের শব্দকে আসলে টাপুর টুপুর না। কোন শব্দের অনুকরণে গঠিত শব্দকে ধনাত্মক শব্দ বলে। টাপুর টুপুর বৃষ্টির শব্দে অনুকরণ, অর্থাৎ বৃষ্টি কিভাবে পড়ে টাপুর টুপুর, এটা আমাদের কল্পনা। তো এই কল্পনাজাত শব্দগুলোকে বলা হচ্ছে ধনাত্মক শব্দ। এরকম মর্মর গাছ ভেঙে পড়ার শব্দ, পাতার শব্দ, কুহু কুহু, গিজ গিজ মানুষের আধিক্য বোঝাতে পারে, ঠাঠা রোদের একটা তীব্রতা বোঝাতে ব্যবহৃত শব্দ, এগুলো হচ্ছে ধনাত্মক শব্দ। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই বোন। দ্বন্দ্ব সমাসের দু পদেরই প্রাধান্য থাকে, ভাই বোন, তো সেই ক্ষেত্রে ভাই বোন হবে। শীর্ণ চিহ্নিত আসন হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কানাকানি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস, আর এটা হচ্ছে তৎপুরুষ সমাস, গাছে পাকা। দ্বন্দ্ব সমাসের উভয় পদের অর্থ সমান গুরুত্ব পায় ভাই বোন, যেমন ভাই ও বোন, এবং ও আর দ্বারা এটা বিশেষ করে ব্যাসবাক্য করা হয়। যা সহজে অতিক্রম করা যায় না, এর সংক্ষিপ্ত রূপ কি? এটা হচ্ছে দূরতিক্রম্য। যা সহজে অতিক্রম করা যায় না দূরতিক্রম্য, যা অতিক্রম করা যায় না সেটা হচ্ছে অনতিক্রম্য, মানে একেবারে অতিক্রমযোগ্য নয়। যা লঙ্ঘন করা যায় না অলঙ্ঘ্ন, যেখানে যাওয়া কঠিন দুর্গম। ব্যাঙের সর্দি অর্থ কি? অসম্ভব ঘটনা। ব্যাঙের আবার সর্দি লাগবে কিভাবে? সে জলেও চড়ে, স্থলেও চড়ে, তার সর্দি লাগার অর্থ হচ্ছে একটা অসম্ভব ঘটনা। কাঁঠালে আমসত্ত্ব অর্থ কিন্তু অসম্ভব বস্তু। ভূষণ্ডির কাক অর্থ কি? এর অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। দীর্ঘায়ু ব্যক্তি বোঝাতে ভূষণ্ডির কাক বাগধারাটি ব্যবহৃত হয় বা কাক ভূষণ্ডী ব্যবহৃত হয়। নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? এটা হচ্ছে আষাঢ়। কিছু শব্দের স্বভাবতই মূর্ধন্য স হয়, যেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণে খুব সুন্দরভাবে দেওয়া আছে। ভাষা, আষাঢ়, ভাষণ, পাষাণ, বাষ্প প্রভৃতি। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন হচ্ছে বিষাদ সিন্ধু রচনা করেন। এটি হচ্ছে কারবালার বিষাদময় ইতিহাস তুলে ধরা হয়েছে। এটা 3 ভাগে বিভক্ত। প্রথমটি হচ্ছে মহরম পর্ব, দ্বিতীয় পর্বটি হচ্ছে উদ্ধার পর্ব এবং সর্বশেষ পর্ব হচ্ছে এজিদ বধ পর্ব। কোনটি কাব্যগ্রন্থ? এখানে যে কয়েকটি অপশন রয়েছে তার মধ্যে কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। শেষ প্রশ্ন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস।
শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লেখা একটি উপন্যাস। আর নবযুগ এটা হচ্ছে একটা পত্রিকার নাম, যার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? এটা হচ্ছে ব্যথার দান। প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে ব্যথার দান, কিন্তু প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মুক্তি এবং রাজবন্দির জবানবন্দি হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? এখানে অনেকেই ভুল করে 71-এর দিনগুলি দিয়ে দেয়, কারণ আমরা এটা পড়েছি হচ্ছে অনেকেই পড়েছে এটা, তো এটা কিন্তু দিনলিপি। 71-এর দিনগুলি হচ্ছে দিনলিপি। তো সেই ক্ষেত্রে বা ডায়েরি আর কি, তো সেই ক্ষেত্রে আগুনের পরশমণি হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এই উপন্যাসটিকে কিন্তু 1994 সালে হুমায়ুন আহমেদ চলচ্চিত্রে রূপদান করেন। আর হুমায়ুন আহমেদের প্রথম পরিচালিত ছবি হচ্ছে আগুনের পরশমণি, যার কারণে এটা গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন কেন গুরুত্বপূর্ণ, একটা টপিক কেন গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই সমসাময়িক অবস্থার উপর নির্ভর করে। প্রথমত এটা হচ্ছে হুমায়ুন আহমেদের প্রথম চলচ্চিত্র এবং এইটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস, সেখান থেকে এটা তৈরি করা, তো সেক্ষেত্রে এটা তো গুরুত্বপূর্ণ হবে স্বাভাবিক। কোনটি শামসুর রহমানের রচনা? এটা হচ্ছে এখানে দেখেন প্রায় সমসাময়িক কিছু অপশন রয়েছে, তবে নিরালোকে দিব্যরথ শামসুর রহমানের হচ্ছে একটি রচনা। আর নিরন্তর ঘণ্টাধ্বনি যেটা রয়েছে, এই যে এইটা নিরন্তর ঘণ্টাধ্বনি হচ্ছে একটি উপন্যাস, রচিত হচ্ছে সেলিনা হোসেন, আমরা সবাই জানি। সংসপ্তক কার রচনা? শহীদুল্লাহ কায়সার। তো শহীদুল্লাহ কায়সারের রচনা হচ্ছে সংসপ্তক, যেটা 1965 সালে রচনা করা হয়, একটি উপন্যাস। পরে আব্দুল আল মামুন এটি নাট্যরূপ দেন। সংসপ্তক শব্দের অর্থ কি? অকুতোভয় সৈনিক, যারা জয় অনিশ্চিত জেনেও আমরণ লড়াই চালিয়ে যায়, মানে জয় হবে না তারপরেও জীবন থাকতে সে লড়াই ছাড়তেছে না, অর্থাৎ মৃত্যু পর্যন্ত সে লড়াই করবে, এইটাকে বলা হয় সংসপ্তক। আপনারা কমেন্টে জানাবেন সংসপ্তক এই ভাস্কর্যটি কোথায় অবস্থিত। 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে? এটা হচ্ছে হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান এমন একজন মানুষ যিনি 21শে ফেব্রুয়ারি এটা সংকলন করেন, সাথে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র এই 15 খণ্ড হচ্ছে সম্পাদনা করেন। নদী ও নারী কার রচনা? এটা হচ্ছে হুমায়ুন কবিরের রচনা। নদী ও নারী 1945 হুমায়ুন কবির রচিত একটি উপন্যাস। পদ্মাপাড়ের চরাঞ্চলের সমাজ জীবন এতে বাস্তবভাবে উপস্থাপিত হয়েছে। ইংরেজি সংস্করণ মেন অ্যান্ড রিভার্স। এইটা কিন্তু 1965 সালে হচ্ছে ঢাকায় চলচ্চিত্রায়িত হয়। কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি? এখানে কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ হচ্ছে রাঙা জবা। এটা হচ্ছে সঙ্গীত বিষয়ক গ্রন্থ বা শ্যামা সঙ্গীত। ও আত্মঘাতী বাঙালি কার রচনা? এটা হচ্ছে নীরদচন্দ্র চৌধুরী, তিনি হচ্ছে আত্মঘাতী বাঙালি প্রবন্ধ গ্রন্থটি রচনা করেন। তার আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করেছেন? এটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি প্রবন্ধ গ্রন্থ। সংস্কৃতি কথা যেটা আছে সেটা হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী, বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম কর্ণধার মোতাহের হোসেন চৌধুরী, তার লেখা হচ্ছে সংস্কৃতি কথা। সংস্কৃতির সংকট হচ্ছে বদরুদ্দিন ওমরের লেখা। এটা হচ্ছে তিনি কিন্তু রাষ্ট্রে সম্প্রতি মারা গেছেন, তো এখান থেকে প্রশ্ন আসবে যে কোনো চাকরি পরীক্ষায়, বদরুদ্দিন ওমর থেকে অবশ্যই প্রশ্ন আসবে, কারণ তিনি এমন একজন মানুষ, একে বুদ্ধিজীবী, দুই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3টা বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান। তো সেই জায়গা থেকে বদরুদ্দিন ওমর একটা বড় একটা ফিগার, ন্যাশনাল ফিগার। তো তিনি যেহেতু সম্প্রতি মারা গিয়েছে, তো এখান থেকে প্রশ্ন আসবে। সংস্কৃতির চড়াই উত্তরে হচ্ছে শওকত ওসমানের লেখা একটি গ্রন্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।